মোটর এবং অটোনমিক সিস্টেম শব্দটা পড়েছিলাম আমরা। যদি খেয়াল করে দেখেন লাস্ট সিস্টেমে আমরা মোটর সিস্টেম পড়েছিলাম। মোটর সিস্টেমে স্পেশালি আপার মোটর নিউরন। আমি এখানে আপনাদেরকে বলেছিলাম যে আপার মোটর নিউরন শুরু হচ্ছে কর্টিক্যাল প্রাইমিটাল ট্র্যাক্ট থেকে শুরু করে অ্যান্টেরিয়র হর্ন সেলের পূর্ব পর্যন্ত, এবং অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে শুরু হচ্ছে লোয়ার মোটর নিউরন, এবং সেখান থেকে শুরু করে মাসেল পর্যন্ত এটা হচ্ছে লোয়ার মোটরের ডিস্ট্রিবিউশন, এবং এটাই হচ্ছে তার পথ। অর্থাৎ এই আপনার কর্টেক্স থেকে শুরু করে আপ টু অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত যে ডিজিজ গুলো হয় সেগুলোকে বলা হয় আপার মোটর নিউরনের জন্য ডিজিজ, এবং এই ডিজিজ গুলোতে সব আপার মোটর নিউরন ফিচার আসবে, আপার মোটর নিউরনের ফিচার আসবে। হ্যাঁ, আচ্ছা। আর যদি এখান থেকে শুরু হয় অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে আপ টু মাসেল পর্যন্ত, সেগুলো লোয়ার মোটর নিউরন নেশনের ফিচার আসবে। ঠিক আছে। এছাড়া আমরা গতদিন যেটা বলেছিলাম যে আমরা আপার মোটর নিউরন লেশনের কিছু ডিজিজ পড়েছিলাম। যদি গতদিনের ক্লাসটা মনে থাকে তাহলে আমরা বলেছিলাম আপার মোটর নিউরনের মধ্যে আছে আপনার এখানে কর্টেক্স, তারপরে সাব কর্টেক্স, তারপরে এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, দেন হচ্ছে ব্রেন স্টেম, তারপরে হচ্ছে স্পাইনাল কর্ড। আমরা স্পাইনাল কর্ডের ডিজিজ, স্পাইনাল কর্ড কম্প্রেশন, মায়োলোপ্যাথি এগুলো পড়েছিলাম। ব্রেন স্টেম আমাদের স্ট্রোক আসবে, ইন্টারনাল ক্যাপসুলার স্ট্রোক থেকে আমরা জানতে পারবো। সাব কর্টেক্স আমি বলেছিলাম ডিমেনশিয়া হয়, এবং কর্টেক্সে হয় হচ্ছে আপনার cerebrovascular accident, that is stroke, and MS, epilepsy, ইনফেকশন গুলো ইউজুয়ালি কর্টেক্সে হয়। আজকে আমরা যেদিকে নজর দিব সেটা হচ্ছে আমাদের নজর থাকবে যেদিকে, সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন রিলেশন গুলো এবং এক্সট্রা পিরামিডাল। দেখেন এটা হচ্ছে তো পিরামিডাল ট্রাক্ট যেটা বলছিলাম, এটা হচ্ছে পিরামিডাল সেল, এখান থেকে ক্রস করে আসে। এই পিরামিডাল সেল ছাড়া যে সকল হোয়াইট ম্যাটার থাকে সেগুলোকে বলা হয় আপনার এক্সট্রা পিরামিডাল সিম্পটম, যারা মোটর কর্টেক্সের সাথে আপনার বেজাল গ্যাংলিয়ার কানেকশন করে, মোটর কর্টেক্সের সাথে বেজাল গ্যাংলিয়ার কানেকশন করে। সেগুলো হচ্ছে আচ্ছা, আমি তো সবাই মোটামুটি চলে আসছেন, আমি এখন আরো ডিটেল চলে যাচ্ছি। সেগুলো হচ্ছে কানেকশন করে, সেটা হচ্ছে আপনার এক্সট্রা পিরামিডাল সেল। পিরামিডাল সেলস এর বাইরে ছাড়া যা আছে সেটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল সেলস। দেখেন তাহলে এক্সট্রা পিরামিডাল সেলস এর মধ্যে এটা হচ্ছে একটা স্টার দিয়ে রাখেন। এক্সট্রা পিরামিডাল সেলস প্রথম লাইনে যেটা বললাম, সার্কিট বিটুইন বেজাল গ্যাংলিয়া এন্ড মোটর কর্টেক্স। মোটর কর্টেক্স এবং বেজাল গ্যাংলিয়ার মধ্যে যে সার্কিটটা মেইনটেইন করে সেটাই হচ্ছে আপনার এক্সট্রা পিরামিডাল সেলস। এক্সট্রা পিরামিডাল সেলস এর যদি লেশন হয়, আচ্ছা তার আগে বলে নিই, এটা হচ্ছে আপনার মাসেলের টোন, বডি পোশ্চার আর ইনিশিয়েশন অফ মুভমেন্ট, এটা হচ্ছে মেইনটেইন করে। এক্সট্রা পিরামিডাল লেশনের যদি লেশন হয়, পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে আসে? পেশেন্ট নিয়ে আসে রিজিডিটি। রিজিডিটি রিজিডিটি এবং স্পাস্টিসিটির মধ্যে পার্থক্য দেখেন লেখা আছে যে ইট ইজ কন্টিনিউয়াস থ্রু আউট দ্য রেঞ্জ অফ মুভমেন্ট। স্পাস্টিসিটি মানে শক্ত হয়ে যাওয়া, কিন্তু সেটা থ্রু আউট দ্য মুভমেন্ট থাকে না। আর এক্সট্রা পিরামিডাল সিনড্রোম হচ্ছে একটা রিজিডিটি থাকবে এবং সেটা থ্রু আউট দ্য মুভমেন্ট সেটা থাকবে। আচ্ছা, তারপর ইনভলেন্টারি মুভমেন্ট হয়। ইনভলেন্টারি মুভমেন্ট হয়, আমরা জানি দুইটা রিজিডিটি আছে, কক হুইল রিজিডিটি, রেড পাইপ রিজিডিটি, ব্র্যাডিকাইনেসিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে রিডিউস সাইজ ইন রিপিটেশন এন্ড পোস্চুরাল ইনএবিলিটি হুইচ ক্যান প্রেসিপিটেট ফল। তাহলে এটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিম্পটমস। আর নেক্সট আছে যে সেরেব্রাম। সেরেব্রাম আপনার কি করে? সেরেবেলাম। সেরেবেলাম হচ্ছে আমাদের যাবতীয়, আমি কতদিন বলেছিলাম সেরেবেলামের কাজ হচ্ছে মাসেল টোন, কোঅর্ডিনেশন, পোশ্চার এন্ড ব্যালেন্স। চারটা কথা বলেছিলাম, মাসেল টোন, কোঅর্ডিনেশন, পোশ্চার এন্ড ব্যালেন্স। তো খেয়াল করে দেখেন সেরেবেলাম সেই কাজগুলোই করছে। সেরেবেলাম এটা হচ্ছে আপনাদের হাইলি এয়ার টপিক, সেরেবেলাম থেকে কোশ্চেন আসে। এটা হচ্ছে যে ফাইন টুইন্স, কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, অ্যাঙ্গুলেশন। তো ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেরেবেলামের যদি লেশন হয় তাহলে কিন্তু সেম সাইডের বডি লেশন হয়, কোঅর্ডিনেশনটা লস হবে সেম সাইডের। আমরা সেরেব্রাল হেমিস্ফিয়ারে দেখেছিলাম যে অপোজিট সাইডের। সেরেব্রামের লেশনের মধ্যে কি আছে?
সেরেবেলার লেশনের মধ্যে আছে নিস্টিগমাস, স্পিচটা হবে ডিজার্ট্রিপ, ইনিশিয়েশন ট্রিমার বা ইন্টেনশন ট্রিমার, ডিসমেট্রিয়া বা পাস্ট পয়েন্টিং, ডিস ডায়াডোকোকাইনেশিয়া এন্ড অ্যাটাক্সিক গেট। আমরা কতদিন বলেছিলাম গেট সম্পর্কে। তো এগুলো হচ্ছে সেরেবেলামের ফিচার। সেরেবেলামের ফিচার খেয়াল করে দেখেন, নিস্টিগমাস এগুলো লেখা হয়েছে ইন্টেনশন ট্রিমার, ডিসডায়াডোকাইনেশিয়া, পাস্ট পয়েন্টিং, ডিসমেট্রিয়া এন্ড অ্যাটাক্সিক গেট। আমাদের আজকে আমরা এক্সট্রা পিরামিডাল একটু পড়ে নিয়ে তারপরে লোয়ার মোটর নিউরনে যাব। এক্সট্রা পিরামিডাল সিমটমস খেয়াল করে দেখেন, পড়লাম। প্রেজেন্টিং ফিচার্স এর মধ্যে আমরা যাচ্ছি। লাস্ট দিন আমরা এই দুটো বক্স পড়েছিলাম। আমরা আজকে যেটা যাচ্ছি সেটা হচ্ছে সেরেবেলাল এক্সট্রা পিরামিডাল সিস্টেমের যদি হয়, আমরা দেখলাম যেটা বিভিন্ন মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে আসে, তাই না? মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে আসে। তো আমাদের জানতে হবে এজন্য অ্যাবনর্মাল মুভমেন্ট কি কি আছে। আচ্ছা, অ্যাবনর্মাল মুভমেন্ট কি কি আছে? অ্যাবনর্মাল মুভমেন্টের মধ্যে দেখেন আছে মেইনলি আপনার হাইপোকাইনেটিক মুভমেন্ট এবং হাইপারকাইনেটিক মুভমেন্ট, দুইটা। একটা হচ্ছে আপনার হাইপোকাইনেটিক মুভমেন্ট আর একটা হচ্ছে হাইপারকাইনেটিক মুভমেন্ট। হাইপোকাইনেটিক মুভমেন্টের মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে পিসি, পিসি অর্থাৎ পার্কিনসনিজম এন্ড ক্যাটাটোনিয়া। পার্কিনসনিজম এবং ক্যাটাটোনিয়া। পার্কিনসনিজম আমরা পড়বো, আর ক্যাটাটোনিয়া হচ্ছে আপনার যে ইউজুয়ালি সাইকিয়াট্রিক পেশেন্টের হয়। সাইকিয়াট্রিক পেশেন্টের কি হয় দেখেন, সাস্টেইন পোস্টারিং। সাস্টেইন পোস্টারিং, একটা নির্দিষ্ট পোস্টারে সে সাস্টেইন থাকবে, অর্থাৎ সে ধরেন উপরের দিকে তাকায় আছে, 1 ঘন্টা 2 ঘন্টা যাবত তাকিয়েই আছে। হাতটা হাত দিয়ে ধরেন আপনার মাথা আশ্রাইতে, মাথার উপরে হাত দিয়ে রাখছে, মাথার উপর হাত দিয়ে 2-3 ঘন্টা বসে আছে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটাটোনিয়া। এটা ভ্যাকান্ট লুক, ভ্যাকান্ট পজিশন, সে সব সময় থাকবে, ঠিক আছে? এটা ইউজুয়ালি সাইকিয়াট্রিক হয় ক্যাটাটোনিয়া, অর্থাৎ তার কোনো মুভমেন্ট নাই। নেক্সট আমরা যেটা আসতেছি সেটা হচ্ছে হাইপার কাইনেটিক ডিসঅর্ডার। হাইপার কাইনেটিক ডিসঅর্ডার আপনাদের যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, আমরা যাতে এগুলোই পাই। এর মধ্যে আছে ট্রিমর, কোরিয়া, টিক্স, মাইক্লোনাস, ডিস্টোনিয়া এন্ড আদার্স। মনে রাখবেন এখানে প্রত্যেকটার একটা নির্দিষ্ট করে টার্ম আছে। আমি যদি কোনো ডিজিজের মধ্যে এই শব্দটাকে বলি, আপনি বুঝে নেবেন যে সেটা ট্রিমর হচ্ছে। কেমন? যেমন আমি যদি বলি রিদমিক এন্ড অসিলেশন, রিদমিক্যাল অসিলেশন, অর্থাৎ একটা মুভমেন্ট হচ্ছে যেটা নির্দিষ্ট রিদমে হচ্ছে এবং সেটা অসিলেটরি মুভমেন্ট, যেটা আপনার বুঝেই নিতে হবে আমি ট্রিমরের কথা বলছি। কোরিয়া হচ্ছে জার্কি ব্রিফ ইনভলেন্টারি মুভমেন্ট। কোরিয়া হচ্ছে জার্কি ব্রিফ ইনভলেন্টারি মুভমেন্ট। আচ্ছা, টিক্স স্টেরোটাইপ লেশন, মায়োক্লোনাস মাসেলের একটা শক লাইক জার্কে হয়। ডিস্টোনিয়া সাস্টেইন মাসেল কন্ট্রাকশন কজিং অ্যাবনর্মাল পোস্টার এন্ড ট্রিমর। এগুলো আমরা একটু পরে বুঝতে পারবো সহজে। তো প্রথমে যেটা বললাম সেটা আমরা আসি হচ্ছে ট্রিমর নিয়ে। ট্রিমর দেখেন, ট্রিমরের মধ্যে ট্রিমর বললাম কি, একটা হচ্ছে হাইপার কাইনেটিক মুভমেন্ট, সেটা হচ্ছে রিদমিক অসিলেটরি মুভমেন্ট। রিদমিক অসিলেটরি একটা মুভমেন্ট হয় এবং একটা নির্দিষ্ট রিদমে হয়। ট্রিমর কয় ধরনের আছে? ট্রিমর হচ্ছে রেস্টিং ট্রিমর আছে, রেস্টিং ট্রিমর আছে ইউজুয়ালি 4 ধরনের। রেস্টিং ট্রিমর, ঠিক আছে, ইনটেনশন ট্রিমর, ফ্লাপিং ট্রিমর এন্ড পোস্টুরাল ট্রিমর, ঠিক আছে? রেস্টিং ট্রিমর গুলো ইউজুয়ালি ফিজিওলজিক্যাল ট্রিমর, ঠিক আছে? রেস্টিং ট্রিমর গুলো এসেনশিয়াল রূপে আসতে পারে, এসেনশিয়াল ট্রিমর রূপে আসতে পারে। আচ্ছা, ইনটেনশন ট্রিমর সেরেবেলাল লেশনে পাওয়া যায়। পোস্টুরাল ট্রিমর ইউজুয়ালি ড্রাগ ইনডিউসড। আর ফ্লাপিং ট্রিমর, ফ্লাপিং ট্রিমরের কজ বলতে পারবেন কেউ? এটা ছোটবেলার পড়া। হোয়াট আর দ্য কজেস অফ ফ্লাপিং ট্রিমর? কেউ আছেন? কি আছেন? কজেস অফ ফ্লাপিং ট্রিমর বলেন তো। আচ্ছা,
ফ্লাপিং টিউমার হচ্ছে সবগুলো ফেলিওর, রেনাল ফেলিওর, রেসপিরেটরি ফেলিওর, লিভার ফেলিওর, এগুলো মনে রাখেন। এগুলোতে আপনার ফ্লাপিং টিউমার হয়। আচ্ছা, এখন আমরা আসি কজেস অফ ক্যারেক্টারিস্টিক্স অফ টিউমার। কজেস অফ টিউমার কি? ফিজিওলজিক্যাল টিউমার, যেটা ফিজিওলজিক্যালি হয়। এটা কোথায় হবে? আর্মসে হবে। কয়টা আর্মসে হবে? বোথ আর্মসে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফিজিওলজিক্যাল টিউমার বোথ আর্মসে হয়। এটা আমাদের সবারই হয়। পরীক্ষার সময় হাত পা কাঁপে, বুক কাঁপে, এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল টিউমার। কখন বেড়ে যায়? দেখেন, এনহ্যান্স বাই এংজাইটি, ইমোশন, ড্রাগস এন্ড টক্সিন। এংজাইটি, ইমোশন, ড্রাগস এন্ড টক্সিন। নেক্সট হচ্ছে পার্কিনসন্স টিউমার। পার্কিনসন্স টিউমার কি আছে দেখেন, এটা হচ্ছে ইউনিল্যাটারাল হবে। ইউনিল্যাটারাল, ঠিক আছে? ইউনিল্যাটারাল, অ্যাসিমেট্রিক্যাল, সবগুলো ইম্পর্টেন্ট কথা। ইউনিল্যাটারাল, অ্যাসিমেট্রিক, অর্থাৎ এক হাতে শুরু হবে, সেটা অ্যাসিমেট্রিক্যাল হবে। মোর ইন আর্মস, অর্থাৎ আপার লিম্বে হবে। চিনে হতে পারে, নেভার হেড, মাথায় কখনোই হবে না। এটা কি ধরনের টিউমার হবে? রেস্টিং টিউমার হতে পারে, পোস্টুরাল টিউমার হতে পারে। টিপিক্যালি টিউমারটা কিরকম? পিল রোলিং, অর্থাৎ দুই আঙুল দেশে হাত নাড়াবে। আদার ফিচার্স অফ পার্কিনসনিজম থাকবে। নেক্সট হচ্ছে এসেনশিয়াল টিউমার। এসেনশিয়াল টিউমার দেখেন দুই হাতেই হবে, বাইল্যাটারাল আর্মস এন্ড হেড। ঠিক আছে, মুভমেন্ট করলে হবে, এদের ইউজুয়ালি ফ্যামিলি হিস্ট্রি থাকে। 50% রেসপন্স টু অ্যালকোহল। আচ্ছা, ডিস্টোনিক টিউমার। ডিস্টোনিক টিউমারটা একটু বোঝানোর আগে ডিস্টোনিয়াটা বলে নিই। ডিস্টোনিয়া দেখেন সাস্টেইন মাসেল কন্ট্রাকশন, অর্থাৎ একটা মাসেল কন্ট্রাকশন হয়ে সেটা সাস্টেইন থাকবে, অর্থাৎ মাসেলটা শক্ত হয়ে যাবে এবং সেই পজিশনে থাকবে। তার সাথে টিউমার অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তার সাথে যদি টিউমার অ্যাসোসিয়েটেড থাকে তাকে বলা হয় ডিস্টোনিক টিউমার। ডিস্টোনিয়ার উদাহরণ দিলে আমরা যদি বলি টর্টিকোলিস বা রাইনেক, ধরেন ঘাটটা এক সাইডে বেঁকে গেল, খুব শক্ত হয়ে ঘাড়ে টান লাগে না, যে ঘাটটা এক সাইডে বেঁকে যায়, এটাকে বলা হয় টর্টিকোলিস। টর্টিকোলিস হয়ে ঘাটটা একদিকে বেঁকে গেল, সেটাকে বলা হয় টর্টিকোলিস। ঠিক আছে, রাইটার ফ্যালস। এর সাথে যদি টিউমার অ্যাসোসিয়েটেড থাকে সেটাকে বলা হয় প্লাস মাইনাস টিউমার, সেটাকে বলা হয় ডিস্টোনিক টিউমার। আর একটা আছে ডিস্টোনিক টিউমার, আছে আদার ফিচার্স অফ ডিস্টোনিয়া থাকবে। আর একটা আছে ফাংশনাল, এর কোনো কিছু যদি মেলানো না যায় সেটা হচ্ছে ফাংশনাল, যেটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডারে থাকে। তাহলে এটা হচ্ছে আপনার বললাম ট্রিমর। ট্রিমর হচ্ছে রিদমিক অসিলেশন, রিদমিক অসিলেটরি মুভমেন্ট। রিদমিক অসিলেটরি মুভমেন্টই হচ্ছে ট্রিমর। ট্রিমরের কজ হচ্ছে ফিজিওলজিক্যাল, পার্কিনসনিজম, এসেনশিয়াল ট্রিমর, ডিস্টোনিক ট্রিমর এন্ড ফাংশনাল ট্রিমর। নেক্সট আমরা বললাম হচ্ছে কোরিয়া। কোরিয়া হচ্ছে দেখেন জার্কি ব্রিফ, এটা ঝাঁকে আসবে এবং সেটা সাস্টেন করবে কম সময়। ব্রিফ ইনভলেন্টারি মুভমেন্ট, বাট সেটা কন্টিনিউয়াস হতেই থাকবে। আচ্ছা, কোরিয়াস কি? জার্কি ব্রিফ, পারপাসলেস, এদিক ওদিক হাতটা ছোড়াছড়ি করবে, ইনভলেন্টারি মুভমেন্ট। ঠিক আছে, মনে হবে যেন সে মাথাটা চুলকাতে যাচ্ছে, ধুম করে মাথার দিকে হাত চলে আসবে, মনে হবে যেন সে পাটা বা কলমটা নিচে যাচ্ছে, এরকম একটা পারপাসলেস মুভমেন্ট হবে। এগুলো ভিডিও দেখবেন। ইউজুয়ালি ডিজিজটা কোথায় থাকে? কর্ডেট নিউক্লিয়াস, ইউজুয়ালি থাকে কর্ডেট নিউক্লিয়াসে। কমন কমপ্লিকেশন অফ লিভোডোপা ট্রিটমেন্ট। পার্কিনসন ডিজিজে লিভোডোপাতে ট্রিটমেন্ট করলে তাদের একটা কমন কমপ্লিকেশন হয়, সেটা হচ্ছে আপনার কোরিয়া আসে। কোরিয়ার কজগুলো আমরা একটু পড়ি। কোরিয়ার কজের মধ্যে দেখেন হেরিডিটরি, হেরিডিটরি সেটা হচ্ছে হান্টিংস্টন ডিজিজ, উইলসনস ডিজিজ, হান্টিংস্টন ডিজিজ, উইলসন ডিজিজ। সেরেব্রাল বার্থ ইনজুরি, সেরেব্রাল ট্রমা। ড্রাগস কজগুলো খুবই ইম্পর্টেন্ট, ড্রাগস হাইলি ইম্পর্টেন্ট। লিভোডোপা, অ্যান্টিসাইকোটিক্স, অ্যান্টিএপিলেপটিক্স, ওরাল কন্ট্রাসেপটিভস। মেটাবলিক অ্যান্ড প্রেগন্যান্সি, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, অটোইমিউন ডিজিজ। এছাড়া ভাস্কুলার। আচ্ছা, ধরেন আমি একটা আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, একটা ইয়াং, যদি বলি ইয়াং মেল, young male presents to you with jerky, brief, involuntary movement. He has a history of exertional dyspnea, and previous history of infective endocarditis. Okay, so what is your
diagnosis of this involuntary movement. কোশ্চেন বোঝা যায় নাই? বলছি যে একটা ইয়াং মেল আপনার কাছে একটা ইনভলেন্টারি মুভমেন্ট নিয়ে আসছে, সেটা হচ্ছে কোরিয়া, তার একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বা হার্টে একটা মারমারের হিস্ট্রি আছে। তাহলে আপনার ডায়াগনোসিস কি, কোন কোরিয়া নিয়ে আসছে এটা? দেখেন একটা পেশেন্টে রিউমেটিক হার্ট ডিজিজ আছে, রিউমেটিক হার্ট ডিজিজ যদি থাকে তাহলে তার যে কোরিয়াটা হবে সেটা কোন কোরিয়া হবে? সিডেনসাম কোরিয়া, সিডেনসাম কোরিয়া পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, কারণ তার একটা মারমার আছে বলছি। আচ্ছা, আজকে মনে হয় পরীক্ষার জন্য অনেকে কম আসছেন তাই না আপনাদের? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কোরিয়া। কোরিয়া আবার ধরেন একজন পেশেন্টের উদাহরণ দিলাম যে আপনার পেশেন্টটা হচ্ছে পার্কিনসনের জন্য লং টাইম ধরে ড্রাগ খাচ্ছে, পার্কিনসনের জন্য লং টাইম ধরে লিভোডোপা খাচ্ছে। আগে তার মুভমেন্ট ছিল একরকম, সেটা হচ্ছে তার রিজিডিটি ছিল, বাট নাও সে হচ্ছে আপনার ইনভলেন্টারি মুভমেন্টে আসছে। তাহলে কি লিভোডোপা ইনডিউসড কোরিয়া নিয়ে আসছে। একটা পেশেন্ট অ্যান্টিসাইকোটিকের ড্রাগের হিস্ট্রি দিল, এখন কন্ট্রাকশন নিয়ে আসছে। আপনার অবশ্যই চিন্তা করতে হবে যে সেটা হচ্ছে মোস্ট লাইকলি একটা কোরিয়া। ফিমেল পেশেন্ট যদি হয় এসএলই অ্যান্টোফসফোলিপিড সিনড্রোম অবশ্যই ইনক্লুড করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাথিটোসিস। অ্যাথিটোসিস হচ্ছে রাইট রিটলিং মুভমেন্ট, অর্থাৎ মোচড়ানো একটা মুভমেন্ট। সে হচ্ছে দুম দিয়ে মুচকে সাপের মতো আঁকা বাঁকা হয়ে যায়। ব্যালিসিজম, ব্যালিসিজম কোথায় হয়? সাবথ্যালামিক নিউক্লিয়াস লেশনটা হয় মোস্ট কমন ইন কমন কজ অফ স্ট্রোক। স্ট্রোকের পরে এটা দেখা যায়। ব্যালিসিজম হচ্ছে একটা ভায়োলেন্ট মুভমেন্ট, অর্থাৎ ব্যালিস্টিক মুভমেন্ট, একদম হাত পা ছুড়ে মারামারি করবে। স্ট্রোকের পিছনে যেভাবে করে সেটা হচ্ছে ব্যালিসিজম। আচ্ছা, দেখেন ডিস্টোনিয়া কি বলেছিলাম? সাস্টেইন ইনভলেন্টারি মুভমেন্ট কজেস অ্যাবনর্মাল পোশ্চার এন্ড মুভমেন্ট। ওই যে একদম নরমাল পোশ্চার করবে। যদি আপনার সেটা ফোকাল হয় তাহলে সেটা টর্টিকোলিস, ঘাড় একদিকে বেঁকে থাকবে। যদি জেনারেলাইজড হয় তাহলে সারা বডিতেই হইতে পারে, কিন্তু ইউজুয়ালি আমরা ফোকাল পাই অথবা টাস্ক ইনক্লুড কোনো কাজ করলে হয়। যেমন যারা প্রচুর লেখালেখি করে, লিখতে গেলে দেখা যাচ্ছে হাতে টান লাগে একটা নির্দিষ্ট জায়গায়, সেটাকে বলে রাইটার্স ক্রাম্প। নেক্সট হচ্ছে মায়োক্লোনাস। মায়োক্লোনাস হচ্ছে জার্ক অফ মাসেল, মাসেলের জার্ক। এই যে এই শব্দটা যদি বলি আপনি বুঝে যাবেন সেটা হচ্ছে মায়োক্লোনাস। প্রায় দেখবেন যে একটা ঝাঁকি আসে, এটা হচ্ছে স্পেশালি অনসেট অফ স্লিপ, সেটাকে বলে ফিজিওলজিক্যাল মায়োক্লোনাস। এছাড়া সেরেব্রাল কন্ট্রাক্ট এবং একটা এপিলেপসিতে মায়োক্লোনাস এপিলেপসি আছে। টিক্স, টিক্স হচ্ছে স্টিরিওটাইপ রিপিটেটিভ মুভমেন্ট, চোখের ব্লিঙ্কিং হবে, হ্যান্ডশেকিং করবে, ঘাড় নাড়াবে মাঝে মাঝে, এটা হচ্ছে ট্রিক্স বলা হয়। আর মাল্টিপল ট্রিক্স হচ্ছে টয়েট সিনড্রোমস বলে একটা আছে, সেটা হচ্ছে মুভি দেখছেন, রানী মুখার্জির একটা মুভি ছিল টরেট ছিল। এগুলো আপনার আসলে মুভমেন্ট ডিজাইন, এগুলো হচ্ছে কনসেপচুয়াল পড়া না, এগুলো হচ্ছে আপনার পড়াটা এমন যে আপনার কি বলবো, যে হচ্ছে আপনার ছবি দেখে দেখে শিখতে হবে। মুভমেন্ট ডিজাইনের একটা জিনিস লিখে দিই, এরকম লিখবেন এ বি সি ডি, এর নিচে যাবে পি, তারপরে এস সি পি। এবার আমি দেখি, এ তে আপনার হচ্ছে অ্যাথিটোসিস, এ টি ই টি ও এস আই এস, অ্যাথিটোসিস। অ্যাথিটোসিসে কি হয়? লেশনটা কোথায় হয়? পি, পি মানে হচ্ছে পুটামেনে, পি ইউ পুটামেন। নেক্সট হচ্ছে বি তে কোন লেশন? ব্যালিসম, বি এ এল এল আই এস এম, ব্যালিসম। লেশন কোথায়? পি এস, এস মানে সাবথ্যালামিক নিউক্লিয়াস, সাবথ্যালামিক
CUS সাবথ্যালামিক নিউক্লিয়াস। সি তে হচ্ছে কোরিয়া, CHOREA কোরিয়া। কোরিয়াতে আপনার হচ্ছে এই কোথায় কর্ডেট নিউক্লিয়াস, CAUDATE কর্ডেট নিউক্লিয়াস। ওকে, তারপরে হচ্ছে পি, তে কি ABCD, সরি ডি তে হচ্ছে ডিস্টোনিয়া। ডি ডিস্টোনিয়া। ডিস্টোনিয়াতে স্পেশালি আপনার পিতে কি বানাইছিলাম, ফাঁকা থাকলে আমি পরে আপনাদের মেসেজ করে বলে দেবো এটা কি বানাইছিলাম মনে নেই। ঠিক আছে, তাহলে এই চারটা দিয়ে আপনার সহজে মনে রাখা সম্ভব যে কোথায় কোন নিউক্লিয়াস। ABCD আপনি ইনভলেন্টারি মুভমেন্ট গুলোর নাম জানতে পারলেন। এছাড়া বাকি থাকলো ট্রিমার, মাইক্রোনাস্টিক্স, এই তিনটাই হলো হাইপারকিনেটিক মুভমেন্ট। নেক্সট হচ্ছে আমরা মুভমেন্ট ডিজাইনে যেতে চলে যাব। আমরা হচ্ছে এখন পার্কিনসন চলে যাব। কত কথা আছে পার্কিনসন বলে দিচ্ছি। অ্যাবনর্মাল মুভমেন্টের ডিজিজ হচ্ছে নিউরোডিজেনারেটিভ ডিজিজ। 1112 এটা হচ্ছে মুভমেন্ট ডিসঅর্ডার। আমরা এখন চলে যাচ্ছি নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার। নিউরোডিজেনারেটিভ ডিজিজ গুলো ইউজুয়ালি আপনার মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে প্রেজেন্ট করে। মুভমেন্ট ডিসঅর্ডারের মধ্যে আছে ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসনিজম বলতে কি বোঝায়? পার্কিনসনিজম হচ্ছে তিনটা জিনিসের কম্বিনেন্ট থাকে। তিনটা জিনিসের কম্বিনেন্ট হচ্ছে পার্কিনসনিজম। স্পেশালি সেন্ট্রালে থাকতে হবে ব্র্যাডিকাইনেশিয়া। ব্র্যাডিকাইনেশিয়া ব্র্যাডিকাইনেশিয়া থাকতে হবে। উইদাউট ব্র্যাডিকাইনেশিয়া পার্কিনসনিজম আপনি বলতে পারবেন না। ঠিক আছে, উইদাউট ব্র্যাডিকাইনেশিয়া ইউ ক্যান সে ইট পার্কিনসনিজম। তাহলে উইথ ব্র্যাডিকাইনেশিয়া এটা থাকতেই হবে। এর সাথে কি অ্যাসোসিয়েটেড থাকবে? তিনটার মধ্যে দুইটা থাকলেই হয়। ইনক্রিজ টোন বা রিজিডিটি, ট্রিমর, লস অফ পোস্টারাল রিফ্লেক্স। ঠিক আছে, তাহলে ব্র্যাডিকার্ডিশিয়া উইথ 3 out of 2, দ্যাট ইজ রিজিডিটি, ট্রিমর এন্ড লস অফ পোস্টারাল রিফ্লেক্স। এই তিনটার মধ্যে দুইটা এবং সেন্ট্রালে যদি ব্র্যাডিকাইনেশিয়া থাকে তো সেই ডিজিজকে বলা হয় পার্কিনসনিজম। পার্কিনসনিজম ডিজিজটা কি ধরনের ডিজিজ? এটা হচ্ছে আপনার একটা প্রোগ্রেসিভ ডিজিজ এবং ইনকিউরেবল, এটা মনে রাখা উচিত। রোগীদের আমাদের কাউন্সিলিং কি করবে এটা বোঝার জন্য। প্রোগ্রেসিভ এবং ইনকিউরেবল। তাহলে পার্কিনসনিজম নিয়ে কোন কোন ডিজিজ আসতে পারে? হ্যাঁ, পার্কিনসনিজম এই ফিচারটা নিয়ে কে কে আসতে পারে? একটা হচ্ছে প্রাইমারি পার্কিনসনিজম হতে পারে। প্রাইমারি পার্কিনসনিজম, ঠিক আছে, যেটা কোনো কজ নাই। 80% কজ হচ্ছে ইডিওপ্যাথিক। 80%ই হচ্ছে পার্কিনসনিজমের কজ হচ্ছে প্রাইমারি, যেটা হচ্ছে ইডিওপ্যাথিক। সেটাকে তখন বলা হয় পার্কিনসন্স ডিজিজ। এছাড়া কি কি আছে? সেরেব্রোভাস্কুলার ডিজিজ, যেমন স্ট্রোকের কারণে পার্কিনসনিজম হতে পারে, সেটা সেকেন্ডারি। ড্রাগস অ্যান্ড টক্সিন, স্পেশালি ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ, মেটোক্লোপ্রোমাইড, টেট্রাবেনাজিন, ম্যাঙ্গানিজ, এমটিটিপি, সোডিয়াম ভ্যালভেট, মুখস্থ করে ফেলতে হবে ড্রাগগুলোর নাম। এছাড়া আদার কিছু ডিজেনারেটিভ ডিজিজ আছে, যেমন হচ্ছে আপনার ডিমেনশিয়া, লুই বডি ডিমেনশিয়া বলা হয়, অ্যালজাইমার ডিজিজ, এগুলোতে সেকেন্ডারি পার্কিনসনিজম ডেভেলপ করে। ঠিক আছে, জেনেটিক কিছু ডিজিজ আছে, যেমন হান্টিংস্টনস ডিজিজ, উইলসনস ডিজিজ, স্পেশালি মনে রাখা উচিত, এবং অ্যানোক্সিক ব্রেইন ইনজুরি। এগুলো হচ্ছে পার্কিনসনিজমের কজ। তাহলে পার্কিনসনিজম যেটা বললাম আপনাদের, পার্কিনসনিজম বলতে বোঝায় যে একটা পেশেন্টের ব্র্যাডিকাইনেশিয়া থাকবে, তার সাথে তিনটার মধ্যে দুইটা। ঠিক আছে, লস অফ পোস্টারাল রিফ্লেক্স, ট্রিমর এন্ড রিজিডিটি। এটা থাকলেই বলবো পার্কিনসনিজম। দেন আমাদের কাজ আসবে সেটা হচ্ছে প্রাইমারি নাকি সেকেন্ডারি। যদি কোনো কজ না পাওয়া যায়, অ্যাকচুয়ালি প্রাইমারি না সেকেন্ডারি, আগে আমাদের সেকেন্ডারি এক্সক্লুড করতে হবে। সব এক্সক্লুড করার পরে
যদি আমরা কিছু না পাই তাহলে আমরা বলবো সেটা হচ্ছে ইডিওপ্যাথিক পার্কিনসনিজম। যেমন ধরেন একজন ইয়াং পেশেন্ট আসলো, অবভিয়াসলি আমরা হান্টিংস্টনস এবং উইলসন আলাদা করব, হান্টিংস্টনস এবং উইলসন আলাদা করব। একজন দেন আমাদের একটা মিডিল এজ পেশেন্ট আসলো, আমাদের নেক্সট প্রধান কাজ হচ্ছে ড্রাগ আলাদা করা, ড্রাগ আলাদা করা। তারপর আমরা স্ট্রোকের হিস্ট্রি আছে কিনা শুনবো, তার ডিমেনশিয়া হচ্ছে কিনা এটা শুনবো, তার কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটার জন্য তার অক্সিজেন কম পাইছে এরকম শুনবো। সবকিছু এক্সক্লুড করার পর যদি না থাকে দেন আমরা বলবো পার্কিনসন্স ডিজিজ, দ্যাট ইজ ইডিওপ্যাথিক পার্কিনসনিজম। আচ্ছা, এর অনেকগুলো কজ আছে, তবে প্যাথোলজিক্যাল হলমার্ক হচ্ছে সাবস্টেনশিয়া নাইগ্রাতে, সাবস্টেনশিয়া নাইগ্রাতে আপনার ডোপামিন কমে যায়। পার্কিনসনের কারণ হচ্ছে ডোপামিন কমে যাচ্ছে। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচারটা একটা স্টেপ দিবেন, এখানে অনেকগুলো কথা লেখা আছে, এগুলো একটু পড়বেন। মোটর সিমটম আছে, নন মোটর সিমটম আছে। মোটর সিমটমের মধ্যে হলমার্ক হচ্ছে এগুলো। ঠিক আছে, এবং খেয়াল করে দেখেন পার্কিনসনসে কগনিশন ইন স্পেয়ার্ড ইন আর্লি ডিজিজ, অর্থাৎ তার পার্কিনসন ডিজিজের আর্লি অবস্থায় তার কিন্তু কগনিশনের কোনো হ্যাম্পার হবে না, অর্থাৎ তার কোনো ডিমেনশিয়া হবে না। ঠিক আছে, সে সবকিছু চিনতে পারবে, সবকিছু মনে রাখতে পারবে। কিন্তু যদি দেখেন যে পার্কিনসন্স এর ফিচার আছে, তার সাথে একটা ডিমেনশিয়া ডেভেলপ করছে, তাহলে আপনার চিন্তা করতে হবে সেটাকে লুই বডি ডিমেনশিয়া। এই যেটা বললাম, আদার ডিজেনারেটিভ ডিজিজ দ্যাট ইজ ডিমেনশিয়া উইথ লুই বডি। ইডিওপ্যাথিক পার্কিনসনিজমে আপনার ডিমেনশিয়া ডেভেলপ করে না, এছাড়া কিছু নন মোটর সিমটমস ডেভেলপ করে, এগুলো করে ফেলতে হবে। নেক্সট আমাদের হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ইন পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজ কি ধরনের ফিজিক্যাল সায়েন্স নিয়ে আসে? সবচেয়ে পড়তে হবে নিচে, পার্কিনসন্সে কি কি নর্মাল ডিজিজ থাকে, কি কি নর্মাল থাকে, এটা হচ্ছে নিচের থেকে পড়বেন। পার্কিনসন্সে কি কি নর্মাল থাকে, কারণ এটা হচ্ছে ডিজিজ অফ এক্সক্লুশন, এর কিন্তু কোনো ইনভেস্টিগেশন নাই, আপনাকে এক্সক্লুড করতে হবে। কি কি নর্মাল থাকে দেখেন, মাসেল পাওয়ার থাকে নর্মাল, হ্যাঁ, মাসেল পাওয়ার অর্থাৎ কোনো মাসেল ওয়াস্টিং থাকবে না। ডিপ টেন্ডন রিফ্লেক্স অর্থাৎ প্লান্টার বলেন, নি বলেন, অ্যাঙ্কেল বলেন, যেগুলো ডিপ টেন্ডন রিফ্লেক্স, প্লান্টার আসলে সুপারফিশিয়াল রিফ্লেক্স, ডিপ টেন্ডন মানে অ্যাঙ্কেল, নি, এগুলো সবই নর্মাল থাকবে। আই মুভমেন্ট নর্মাল থাকবে। ঠিক আছে, সেন্সরি এন্ড সেরেবেলার এক্সামিনেশন নর্মাল থাকবে। সেন্সরি থাকবে নর্মাল, অর্থাৎ সেন্সরি ইনট্যাক্ট থাকবে, সেরেবেলার এক্সামিনেশন করলে নর্মাল পাবে। ঠিক আছে, যদি আমি প্রশ্ন করি আপনাদের, আচ্ছা শেষ করে নিই তারপরে বলছি। আচ্ছা, তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল হচ্ছে একাইনেশিয়া বা ব্র্যাডিকাইনেশিয়া, একই জিনিস। ব্র্যাডিকাইনেশিয়া মানে স্লো হয়ে যাওয়া, একাইনেশিয়া মানে অ্যাবসেন্ট অফ মুভমেন্ট। ইউজুয়ালি ব্র্যাডিকাইনেশিয়া একাইনেশিয়া বলে। রিজিডিটি, আমরা কয় ধরনের রিজিডিটি পাই? আমরা বলছিলাম এটা এক্সট্রা প্যারামিটাল সিম্পটমের ডিজিজ, দ্যাট ইজ রিজিডিটি পাবো। কগহুইল রিজিডিটি এন্ড লেট পায়ার রিজিডিটি। দেখেন আমরা খেয়াল বলছিলাম কি, যে ফান্ডামেন্টাল থাকবে একাইনেশিয়া বা ব্র্যাডিকাইনেশিয়া, তবে তিনটার মধ্যে দুইটা, একটা হচ্ছে রিজিডিটি, ট্রিমর, আর লস অফ পোস্টুরাল রিফ্লেক্স, ইন্টার পোস্টুরাল রিফ্লেক্স। ট্রিমার কয় ধরনের আছে আমরা বলেছিলাম, রেস্টিং ট্রিমার এটাই হচ্ছে মোস্ট কমন থাকে। এটা কোথায় হয় আমরা অলরেডি এটা আলোচনা করেছি। টিউমারের মধ্যে পোস্টুরাল টিউমার হয়। পোস্টুরাল টিউমার মানে কি, যখন পেশেন্টটা আউট স্ট্রেন হ্যান্ড হ্যান্ড আর্মটা আউট স্ট্রেচিং করে তখন তার পোস্টুরাল টিউমার হয়। আর রিএমার্জেন্ট টিউমার কি, প্রথমে যখন হাত বড় করলো, হাত বাড়াইলো, উপরের দিকে তুলে ধরলো, তখন তার ট্রিমার হবে না, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ট্রিমার আসা শুরু করবে। ঠিক আছে, সেটা হচ্ছে রিএমার্জেন্ট টিউমার। আচ্ছা, আর তার গেইটটা কেমন হবে? গেইটটা ইজ স্লো টু স্টার্ট ওয়ার্কিং, ফেলিওর টু ক্রিয়েট, এটাকে বলে ফ্যাস্টিনেটিং গোয়িং, রিডিউসড আর্ম সোয়েলিং, ইম্পেয়ার্ড লাংস অন টার্নিং, গুলো জানেন। এক্সপ্রেশনলেস ফেস থাকে, যেটা বলা এক্সপ্রেশনলেস ফেস, এবং ডিস্টিংক্ট হবে ডিসফোনিয়া, ডিসফোনিয়া। লস অফ পোস্টারাল লিফট এন্ড স্টুপ, স্টুপ পোস্টার, সামনের দিকে সে ঝুঁকে থাকবে। আচ্ছা, তাহলে আমি যদি আপনাদের একটু প্রশ্ন করি, কেউ আছেন আমার সাথে এখন কথা বলার মতো কি আছে? আচ্ছা, পার্কিনসন্সে, in Parkinson's disease, plantar is bilaterally extensor, true or false? ওকে, প্ল্যান্টার দেখেন বাইলেটারালি এক্সটেনশন হবে না, প্ল্যান্টার নরমালি থাকবে সব। ইফ অ্যাবনর্মাল তাহলে কিন্তু আলাদা, যদি অ্যাবনর্মাল ফ্রন্ট তো প্ল্যান্টার বাইলেটারালি ফ্লেক্সর থাকবে।
ঠিক আছে। ইনভেস্টিগেশন ডায়াগনোসিস কি ইউজুয়ালি ক্লিনিক্যাল, আর যদি ইয়াঙ্গার পেশেন্ট হয় তাহলে হান্টিংস্টনস এবং উইলসনস আলাদা করতে হবে। ম্যানেজমেন্ট কি ড্রাগ থেরাপি দিতে হবে। ড্রাগের মধ্যে কি আছে, যেহেতু আমরা বললাম ডোপামিন কমে গেছে, লিভোডোপা দিব। লিভোডোপা সম্পর্কে বলবেন, লিভোডোপা সাইড ইফেক্টটা পড়বেন। লিভোডোপার সাইড ইফেক্ট পোস্টেরাল হাইপোটেনশন, নাউসিয়া, ভমিটিং, এছাড়া এক্সারবারেট বা ট্রিগার হ্যালুসিনেশন, অ্যাবনর্মাল এলডি সিকিং বিহেভিয়ার, এটা করতে পারে। হ্যাঁ, লিভোডোপা ইনডিউস ইনভলেন্টারি মুভমেন্ট, যেটা কোরিয়ার মধ্যে ছিল, আর একটা আছে ডিসকাইনেশিয়া। ঠিক আছে, ইনডিউস ডিসকাইনেশিয়া, এটাকে একটা সাইড ইফেক্টের মধ্যে আছে অন অ্যান্ড অফ ফেনোমেনন। হ্যাঁ, সাইড ইফেক্টের মধ্যে দেখেন অন অ্যান্ড অফ ফেনোমেনন। অন অ্যান্ড অফ ফেনোমেনন মানে কি, জিনিসটা হচ্ছে যে আপনি যে লিভোডোপা দিলেন, লিভোডোপা দিলে তার রিজিডিটি কমে যাবে। ঠিক আছে, অর্থাৎ রিজিডিটি অফ হয়ে যাবে, কিন্তু বহুদিন এবং 5-7 বছর যখন সে নিয়মিত লিভোডোপা খায় তখন তার ইনভলেন্টারি মুভমেন্ট ডেভেলপ করে, যেটাকে বলা হয় যে কোরিয়া বা ডিসকাইনেশিয়া। ডিসকাইনেশিয়া অন হলো তাহলে সাইড ইফেক্ট হলো রিজিডিটি অফ, বাট অন্য আর একটা ইনভলেন্টারি মুভমেন্ট চলে আসে, এই জন্য বলা হয় অন অ্যান্ড অফ ফেনোমেনন, সাইড ইফেক্ট। আচ্ছা, এছাড়া যেহেতু ডোপামিন কমে যায়, আমরা লিভোডোপা ছাড়া ডোপামিন অ্যাগনিস্ট দিতে পারি। ডোপামিন অ্যাগনিস্ট কি আছে, আর্গো ড্রাইভ আর নন আর্গো ড্রাইভ। আর্গো ড্রাইভস এর একটা বিশেষ সাইড ইফেক্ট আছে, এটা ফাইব্রোটিক লেশন করে, লাং ফাইব্রোসিস, লিভার ফাইব্রোসিস এগুলো করে। ডোপামিন অ্যাগনিস্টের মধ্যে কি আছে, আর্গো ড্রাইভ ডেরিভেটিভ আছে, ব্রোমোক্রিপ্টিন, লিসুরাইড, পারগোলাইড, ক্যাবারগোলিন। ঠিক আছে, নন আর্গো ডেরিভেটিভস এর মধ্যে কি আছে, রোপিনিলল, ট্রামিপেক্সল, অ্যাপোমরফিন আর ডিকোটিজন। এগুলো পড়তে হবে। হ্যাঁ, নামগুলো পড়তে হবে। আচ্ছা, আচ্ছা, মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরের মধ্যে কি কি আছে, সেলেজেলিন, এন্ড্রেসেলাজিলিন। নাম জানলে হবে, সেলেজেলিন, এন্ড্রেসেলাজিলিন। কমটি ইনহিবিটরের মধ্যে কি আছে, ক্যাথেকোলামিথা, এন্টেকাপন, টলক্যাপন। এন্টেকাপন, টলক্যাপন। টলক্যাপনে মনে রাখবেন, টলক্যাপন হেপাটোটক্সিক। নেক্সট হচ্ছে অ্যামান্টোডিমিন। অ্যামান্টোডিমিন হচ্ছে অ্যান্টিভাইরাল একটা ড্রাগ, কিন্তু এখানে ইউজ করা হয় মোর কমনলি এমপ্লয়েড হচ্ছে আপনার যে লিভোডোপা ইনডিউস যখন ব্র্যাডিকাইনেসিয়া হয় তখন অ্যামান্টিডিন দেওয়া হয়। ঠিক আছে, এর অ্যাডভার্স ইফেক্ট আছে কিছু। আচ্ছা, কোলিনার্জিক ইফেক্ট, এবং আমরা জিনিসটা যেটা বললাম সেটা হচ্ছে, বললাম যে এখানে ডোপামিনটা কমে যায়, এই জন্যই পার্কিনসনিজম হয়। মনে রাখবেন ডাইজালপেনগাতে ডোপামিন এবং কোলিনার্জিক অ্যাসিটাইল কোলিন দুইটাই ব্যালেন্স থাকে। ঠিক আছে, দুইটাই একই সমান অবস্থায় থাকে। তো যখন কিনা আপনার ডোপামিন কমে যায়, তাহলে তুলনামূলকভাবে কি হলো, অ্যাসিটাইল কোলিন বেড়ে গেল। এই জন্য আপনার ব্যালেন্সকে রক্ষা করার জন্য কোলিনার্জিককেও কমাইতে হবে, অ্যাসিটাইল কোলিনকেও কমাইতে হবে। ফর দিস রিজন উই হ্যাভ টু ইউজ অ্যান্টিকোলিনার্জিক অলসো। যখন লিভোডোপা ছিল না তখন এটাই হচ্ছে আপনার মেইনলি ইউজ করা হতো, বাট এখন লিভোডোপা চলে আসাতে এর ইফেক্ট কমে গেছে। কারণ কি, টিউমারে ভালো কাজ করে, বাট এর সাইড ইফেক্ট অনেক, ড্রাই মাউথ, ব্লাড প্রেশন, ডেলিরিয়াম, হ্যালুসিনেশন, হ্যাঁ, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। কি আছে, ট্রাইহেক্সিফেনাইলডিল, বেনজেক্সল এন্ড অরফেনাডিল। এছাড়া সার্জিক্যাল অপশন আছে, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি আছে। আচ্ছা, পার্কিনসন, এখানে নেক্সট হচ্ছে আদার পার্কিনসনিজম সিনড্রোম। আদার পার্কিনসনিজম সিনড্রোম বলতে এই যে আপনার বলছে কি দেখেন, সেরেব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট এন্ড ড্রাগ ইনডিউস পার্কিনসনিজম মোস্ট অল্টারনেটিভ অফ দ্য পার্কিনসনিজম। অর্থাৎ আপনার একটা পেশেন্টের যদি আসে পার্কিনসনিজম, ওই বক্সটা পার্কিনসনিজমের ফিচার আছে, আপনার স্ট্রোক আলাদা করতে হবে, ড্রাগ আলাদা করতে হবে, নেক্সট আপনার বাকি ডিজিজ গুলো। ঠিক আছে, এটা হচ্ছে আদার পার্কিনসনিজমের কজ, এটাই বলছে। এছাড়া পার্কিনসনের জন্য আলাদা কি কি আসতে পারে, এগুলো হচ্ছে খুব রেয়ার। এগুলো থাকলে ইউজুয়ালি বলা হয় পার্কিনসন্স প্লাস। পার্কিনসন্স প্লাস, পার্কিনসন্স প্লাসে কি আছে দেখেন, যদি মাল্টিপল সিস্টেমিক অ্যাট্রফি, এমএসএ, মাল্টিপল সিস্টেমিক অ্যাট্রফি, এতে কি থাকে, পার্কিনসনিজম থাকে। এছাড়া অটোনমিক ফিচার অথবা সেরেব্রাল ফিচার থাকে।
ঠিক আছে। যদি পার্কিনসনিজম ফিচারটা প্রিডমিনেন্ট থাকে তাহলে বলা হয় এমএসএপি, আর যদি সেরেবেলার ফিচারটা প্রিডমিনেন্ট থাকে তাহলে বলা হয় এমএসএসি। এটা একবার রিডিং দিলেই হবে। নেক্সট হচ্ছে পার্কিনসন্স প্লাস, তখন যদি আমরা এটা থাকে এমএসএ থাকে কি হতে পারে প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালস, ওই কদের বক্সের মধ্যেই কিন্তু এগুলো সব ছিল। হ্যাঁ, ডিজেনারেটিভ এর মধ্যে আপনারা ভুলে যেতে পারেন, আরেকবার দেখা যায় যে প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি, এমএসএ, এগুলো সব পার্কিনসন্স নিয়ে আসতে পারে। বুঝতেই পারছেন, প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার অর্থাৎ তার আয়ে প্রবলেম থাকবে। সুপ্রানিউক্লিয়ার মানে তার নিউক্লিয়াসে প্রবলেম থাকবে, আই প্রবলেম থাকবে। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পার্কিনসন ডিজিজের সিমেট্রিক্যাল প্রেজেন্টেশন আছে, নরমালি তার সিমেট্রিক্যাল প্রেজেন্টেশন উইথ ক্যারেক্টারিস্টিক্স আই মুভমেন্ট। ঠিক আছে, ইম্পেয়ারমেন্ট অফ আপ এন্ড ডাউন গেজ, তাহলে আপনার চিন্তা করতে হবে মোস্ট প্রবাবলি এটা প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি, এটা একটু খারাপ। আরেকটা হচ্ছে কর্টিকোবেজাল ডিজেনারেশন। কর্টিকোবেজাল ডিজেনারেশনে কি পেশেন্ট ফিল করে তার একটা এলিয়েন লিভ আছে, এলিয়েন মানে একটা ভূতের পা, ঠিক আছে, বা এলিয়েন লিভ। সে মনে করে যে তার বাম সাইডে একটা হাত আছে, সে হাতটা চুলকাবে, হাতটা নাড়াবে, কিন্তু আসলে তার হাতটা নাই। সে মনে করবেন একটা অদৃশ্য পা নাড়াচ্ছে, অদৃশ্য পা দিয়ে মুভ করার চেষ্টা করতেছে। দ্যাট ইজ আপনি লোকটা রোগীর লোকজন বলবে সে যেন সবসময় একটা হাত পা কোন একদিকে মুভ করে, কোন একটা নড়াই, ঠিক আছে। এটা হচ্ছে আপনার, এগুলো আসলে ভিডিও দেখতে হয়, সহজ কথা যেটা, এগুলো আসলে ভিডিও না দেখলে ক্লিয়ার করা খুব কঠিন। এটা হচ্ছে কর্টিকোবেজাল ডিজেনারেশন। আর ইয়াং পেশেন্ট যদি আসে, আমি আগেও বলেছি ইয়াং পেশেন্ট যদি আসে তাহলে আপনাকে উইলসনস এন্ড হান্টিংস্টন ডিজিজ এক্সক্লুড করতে হবে। আমরা উইলসনস আগেই পড়েছি। উইলসনস আমরা মনে করে দেখেন, আমরা বলেছিলাম উইলসনস একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যেটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, এটা হচ্ছে ATP7B তে মিউটেশন হয়। ATP7B ক্রোমোজোম নম্বর 13 এর ATP7B মিউটেশন হয়। এখানে এক্সেস কপার জমা হয়ে যায়। উইলসন ডিজিজের সাইট যদি আপনারা মনে করতে পারেন, তার মধ্যে ছিল লিভার, বেজাল গ্যাংলিয়া, আই, কিডনি এন্ড বোনস। লিভারের জন্য হেপাটাইটিস, অ্যাকুট হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস, ক্রনিক লিভার ফেলিওর, যেটা আমরা সিএলডি হেপাটোলজিতে পড়েছিলাম। বেজাল গ্যাংলিয়ার জন্য কি হবে, পার্কিনসনিজম নিয়ে আসতে পারে, ডিমেনশিয়া নিয়ে আসতে পারে পেশেন্ট, পার্কিনসনিজম, ডিমেনশিয়া। আয়ে যদি ইনভলভ করে তাহলে কি কেএফ ব্রেন, কিডনির জন্য টিউবুলার ড্যামেজ নিয়ে আসতে পারে, ব্রেনে বোনসে অস্টিওপোরোসিস। আমরা 5টা সাইট মুখস্থ করা হয়েছিলাম কিন্তু, লিভার, বেজাল গ্যাংলিয়া, আই, কিডনি এন্ড বোনস। আচ্ছা, ইনভেস্টিগেশন কি, সেলুলোপ্লাজমিনটা কম থাকবে, ল্যাবরেটরি ক্লু, ব্লাড কপার বেশি থাকবে, ইউনারি কপার বেশি থাকবে, এবং ইউনারি যে কপার এক্সক্রিয়েট যদি পেনিসিলামিনের পর 25-এর বেশি হয় সেটা হচ্ছে কনফার্মেটরি। একটু পুরোনো পরে রিপিট করলাম আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা কি আছে, হান্টিংস্টন ডিজিজ। হান্টিংস্টন ডিজিজ এখান থেকে আমাদের পড়তে হবে। এটা কি, এটা কিন্তু অটোসোমাল ডমিনেন্ট, খেয়াল করে দেখেন। উইলসনস কিন্তু রিসেসিভ, এটা কিন্তু ডমিনেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। অটোসোমাল ডমিনেন্ট, তাহলে আপনার ধরেন আপনার পেশেন্টটা কিন্তু প্রশ্ন করে যে বাবা ওর তো কোনো সমস্যা আছে, ওরে যদি আমরা বিয়ে দিই পরবর্তী সমস্যা কি? আচ্ছা, আমার তো এই একটা ছেলে এরকম হয়েছে, নেক্সট বাচ্চা কাচ্চা নেওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাদের সম্ভাবনা কি? আমি কিন্তু ভ্যাকান্ট লুকে তাকায় থাকবো যদি এটা মনে না রাখি। এবং নেক্সট যুগ কিন্তু এটা আসছে, আমি আগেও বলেছি এখনো বলছি, এই নেক্সট যুগ হচ্ছে আপনার মিউটেশনের যুগ, জিন থেরাপির যুগ। ঠিক আছে, এগুলো যেন আপডেটেড হইতে হবে। তো এটা হচ্ছে একটা অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ। এটা হচ্ছে আপনার 4 নম্বর ক্রোমোজোমে হয়, ট্রাইনিউক্লিওটাইড। ঠিক আছে, ট্রাইনিউক্লিওটাইড এক্সপ্যানশন, সিএজি জিন যেটা, সিএজি, এটা হচ্ছে ট্রাইনিউক্লিওটাইড, সি একটা, এ একটা, জি একটা, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এরকম আছে না, তো এতে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এটা হচ্ছে 3টা জিনিস একসাথে থাকলো, তাহলে এটা হচ্ছে ট্রাইনিউক্লিওটাইড। এটার এক্সপ্যানশন হয়ে যায়, এক্সপেনশন হয়ে যায় মানে সংখ্যাই বেড়ে যায়। কত নম্বর ক্রোমোজোমে, 4 নম্বর ক্রোমোজোম। কত বেশি এক্সপেনশন হলে হান্টিংটন ডিজিজ, ইউজুয়ালি মোর দ্যান 36 এর বেশি যদি এক্সপেনশন হয় সেটাকে বলা হয় সিএজি রিপিটেশন হয়, সেটা হচ্ছে হান্টিংটন ডিজিজ, 4 নম্বর ক্রোমোজোমে। এটা কোথায় এফেক্ট করে, কর্ডেড নিউক্লিয়াস এবং প্রোটামেন। কর্ডেড নিউক্লিয়াস এবং প্রোটামেনে যখন আঘাত করে তখন বেজাল গ্যাংলিয়া অ্যাট্রোফি হয়, যার ফলে কি হয়,
বেজাল গ্যাংলিয়া অ্যাট্রফি হলে আমরা বেজাল গ্যাংলিয়াতে অ্যাট্রফি হলে মুভমেন্ট ডিসঅর্ডার ইউজুয়ালি কোরিয়া নিয়ে প্রেজেন্ট করবে, পেশেন্টের ওয়েট লস থাকবে এবং সাইকিয়াট্রিক ডিসঅর্ডার দ্যাট ইজ ডিপ্রেশন, ডিমেনশিয়া, সাইকোসিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। ডিপ্রেশন, ডিমেনশিয়া, সাইকোসিস নিয়ে প্রেজেন্ট করে। এখানে অলমোস্ট অলওয়েজ একটা ফ্যামিলি হিস্ট্রি প্রেজেন্ট থাকে, ঠিক আছে? এবং ওই ফ্যামিলি হিস্ট্রিটার ধরন কেমন? অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন বলতে বোঝাচ্ছে ধরেন early symptoms is in each generation. Early symptom is generation. ধরেন একটা ফ্যামিলিতে বাবার ছিল, বাবার সিমটমসটা আসছে 50 বছরে, বড় ভাইয়ের সিমটমসটা আসবে 40 বছরে, ছোট ভাইয়ের সিমটমসটা আসবে 30 বছরে। অর্থাৎ দেখেন আগে আগে আসতেছে, আরো ছোট ভাই দেখাচ্ছে 10 বছরেই চলে আসবে। বুঝতে পারছি? এটাকে বলা হয় অ্যান্টিসিপেশন, জেনেটিক্স এর ভাষা অ্যান্টিসিপেশন। অর্থাৎ in which there is younger age at the onset of disease pass through generation, generation by generation যত যাবে ইয়াঙ্গার আসবে। ইনভেস্টিগেশন কি? আমরা জেনেটিক টেস্ট করব, যেটা বললাম। ইনভেস্টিগেশন কি? জেনেটিক টেস্ট করব। জেনেটিক টেস্ট করে আমরা দেখি যে সিএ যেদিন মোর দ্যান 36 তাহলে তো আমাদের কনফার্মেটরি হয়ে গেল। এছাড়া ব্রেন ইমেজ করে আমরা অ্যাট্রফি অফ কর্ডেড নিউক্লিয়াস, হ্যাঁ কোরিয়ার জন্য বলেছিলাম কর্ডেড ব্রেন অ্যাট্রফি দেখে আমরা বুঝতে পারি এতটুকু জানবো। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার অ্যাটাক্সিয়া। অ্যাটাক্সিয়ান বক্স অ্যাটাক্সিয়ার মধ্যে অ্যাকুয়ার্ড অ্যাটাক্সিয়া, এগুলো আসলে অ্যাকুয়ার্ড অ্যাটাক্সিয়া, কজগুলো পড়তে হবে। একটা স্টার ইনফ্লামেটরি গুলো একটু খেয়াল করুন। এখানে আবার ট্রিমর আনছে, স্পেশালি এসেনশিয়াল ট্রিমর সম্পর্কে বলার জন্য। এসেনশিয়াল ট্রিমর আমরা বলেছিলাম এটা হচ্ছে কিন্তু দেখেন আমরা বলেছিলাম ফিজিওলজিক্যাল ট্রিমর, পার্কিনসন্স ট্রিমর, তারপরে ছিল এসেনশিয়াল ট্রিমর। এসেনশিয়াল ট্রিমর বাইল্যাটারাল হবে, বাইল্যাটারাল হবে, ঠিক আছে? টিপিক্যালি উইথ মুভমেন্ট, যখন মুভমেন্ট করবে তখন হবে। আপনার মনে হবে যেন এটা ইন্টেনশন ট্রিমর, ঠিক আছে, কিন্তু এটা বাইল্যাটারাল, এটাই পার্থক্য। আর একটা হচ্ছে এখানে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে। এখানে কিন্তু হেডে একমাত্র ট্রিমরের মধ্যে কিন্তু এখানে ইনভলভ করতেছে, এবং ট্রিমর হচ্ছে অ্যালকোহলে ইমপ্রুভ করে। এসেনশিয়াল ট্রিমর অ্যালকোহলে ইমপ্রুভ করে। ট্রিটমেন্ট কি? খুব সহজ ট্রিটমেন্ট, বেটা ব্লকার এন্ড কন্ট্রাইন্ডিকেশন থাকলে প্রিমোডন, প্রিমিডন। আচ্ছা, এক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাটাক্সিয়ার আরেকটু কথা বলে নিয়ে যায়। অ্যাটাক্সিয়া থেকে ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, নামগুলো পড়বেন। অটোজোমাল ডমিনেন্ট কি অ্যাটাক্সিয়া আছে, রিসেসিভ কি অ্যাটাক্সিয়া আছে। রিসেসিভ গুলো স্পেশালি ইম্পর্টেন্ট, এর মধ্যে হচ্ছে ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, অ্যাটাক্সিয়া স্টেনোজেকটিসিয়া কি দেখতে পারেন। আর ফ্রাজাইল এক্স সিনড্রোম নাম জানবেন। আচ্ছা, এইটা হচ্ছে ড্রাগ ইনডিউসড ট্রিমর, আমি বলেছিলাম সেটা হচ্ছে ইউজুয়ালি পোস্টারাল। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটা ডিজিজ পাইলেন, একটা কি বলবো, একটা মুভমেন্ট ডিসঅর্ডার পাইলেন, তার আপনি যদি ড্রাগ কজ এক্সক্লুড না করেন দেন ইউ আর ডুইং ক্রাইম, সহজ কথায়। তো যেটা আমি বলি, দুইটা এস তিনটা টি, এই সম্পর্কে আগে শুনতে হবে। দুইটা এস কি? 2S 3T, সালবিউটামল, সোডিয়াম ভ্যালপোরেট, ঠিক আছে? তারপর হচ্ছে 3T, থিওফাইলিন, থাইরক্সিন, TCA, 2S 3T। এই দুই আগে এই পাঁচটা সম্পর্কে শুনে নেবেন। নেক্সট আপনি এগুলো শুনেন, সবগুলোই শুনতে হবে। লিথিয়াম, অ্যামফেটামিন, অ্যালকোহল, কোকেইন, ক্যাফেইন, কোকেইন, ক্যাফেইন। ইউজুয়ালি সাইকিয়াট্রিক পেশেন্টের লিথিয়াম খাওয়ার হিস্ট্রি থাকে। অ্যালকোহল ভেরি মাচ ইম্পর্টেন্ট, অ্যালকোহল। অ্যামফেটামিন, অ্যালকোহল, অ্যামফেটামিন। অ্যামফেটামিন হচ্ছে আপনার ইয়াবা যেটা খায়, এই জন্য এখন খুবই পাওয়া যাচ্ছে অ্যামফেটামিন। ডিস্টোনিয়া আমরা অলরেডি বলেছি, এটা একবার রিডিং দিলেই হবে। হেমিফেশিয়াল স্পাজম অলরেডি বলা হয়ে গেছে। হেমিফেশিয়াল স্পাজম হচ্ছে ইপসিল্যাটারাল মাসেল টুইস্টিং হবে, ইপসিল্যাটারাল মাসেল, একটা এক চোখ নড়তেছে আর মুখের ওই দিকটা আস্তে আস্তে করে ব্যাকা হয়ে যাচ্ছে। নেক্সট আমরা হচ্ছে এখন আমরা যেটা আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশনের একটা ভ্যারাইটি। লোয়ার মোটর নিউরন লেশনের একটা ভ্যারাইটি, সেটা হচ্ছে আপনার আমরা যদি
ছবিটা দেখি, লোয়ার মোটর নিউরন শুরু হয়েছিল, চিন্তা করে দেখেন, প্রথম ক্লাসে বলেছিলাম, দ্বিতীয় ক্লাসে দেখালাম। লোয়ার মোটর শুরু হয়েছিল অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে, তাই না? অ্যান্টেরিয়র হর্ন সেল, তারপরে ছিল রুট, রেডিকেল বা প্লেক্সাস, তারপরে ছিল পেরিফেরাল নার্ভ, নিউরোমাসকুলার জাংশন এন্ড মাসেল। অ্যান্টেরিয়র হর্ন সেলে আমরা ডিজিজের মধ্যে বলছিলাম এমএনডি, মোটর নিউরন ডিজিজ, পোলিওমাইলাইটিস, শ্রিঙ্কোমাইলিয়া। তারপর রুটের মধ্যে বা প্লেক্সাসের মধ্যে ছিল প্লেক্সোপ্যাথি, আর্টস প্যারালাইসিস, ক্লামকিস প্যারালাইসিস। পেরিফেরাল নার্ভের মধ্যে পেরিফেরাল নিউরোপ্যাথি, নিউরোমাসকুলার জাংশনের মধ্যে মায়োস্টিনিয়া গ্রাভিস, আর মাসেলের মধ্যে আছে মায়োপ্যাথি। তো আমরা মোটর নিউরন ডিজিজ দেখতে যাচ্ছি। মোটর নিউরন ডিজিজ একটা ডিজেনারেটিভ কন্ডিশন, ঠিক আছে? আপার এন্ড লোয়ার মোটর নিউরন অফ স্পাইনাল কর্ড, আপার মোটর নষ্ট হয়, লোয়ার মোটরও নষ্ট হয়, ঠিক আছে? তো প্রিডমিনেন্টলি যদি অ্যান্টেরিয়র হর্ন সেল ধরে সেটা লোয়ার মোটর। ব্যাখ্যা করছি। কোথাকার ধরে? স্পাইনাল কর্ড, ক্রানিয়াল নার্ভ এন্ড মোটর কর্টেক্স, এই জায়গাগুলোতে ধরে। কি জন্য হয়? মেকানিজম আছে অ্যাবনর্মাল ইন সুপারঅক্সাইড ডিসমোস। কত নম্বর পড়বে? কমোডোর নম্বর 9। ক্লিনিক্যাল কেসের একটা স্টেপ দিয়ে রাখেন, এটা করতে হবে, করলে চলবে। সেন্সরি, অটোনমিক এন্ড ভিজুয়াল সিম্পটম ডু নট অকার। এগুলো দিয়ে আপনাদের এক্সক্লুড করতে হবে। ডিজিজ কিন্তু আমরা ডায়াগনোসিস খুব কম করি এখন বর্তমানে আধুনিক ট্রিটমেন্ট হচ্ছে এক্সক্লুশন। আপনি ওইগুলো এক্সক্লুড করে ফেলেন, তাহলে ডায়াগনোসিস হয়ে যাবে। এটা হচ্ছে বর্তমানে একটা, অনেক ডিজিজে এটা ফলো করা হয়। আচ্ছা, এটা হচ্ছে মোটর নিউরন ডিজিজ, তারপরে অ্যান্টেরিয়র হর্ন সেল ডিজিজ বলতে পারি, এটা বলে। দেখেন, প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রফি, প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রফি অর্থাৎ মোটর নিউরন ডিজিজের এই ভ্যারাইটিটা কেমন হয়েছে? ডিজিজটা প্রোগ্রেস করতেছে এবং তার মাসেলগুলো আস্তে আস্তে অ্যাট্রফি হয়ে যাচ্ছে, অর্থাৎ মাসেলগুলো ওয়াস্টিং হয়ে যাচ্ছে, মাসেলগুলো শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনি জানেন ওয়াস্টিং আপার মোটরের ফিচার না লোয়ার মোটরের ফিচার? ওয়াস্টিং লোয়ার মোটরের ফিচার, তাই না? তাহলে প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রফিতে থাকবে কি? প্রিডমিনেন্টলি লোয়ার মোটর নিউরন লেশন। কি থাকবে? নামের সাথে বোঝা যাচ্ছে, উইকনেস এন্ড ওয়াস্টিং অফ ডিস্টাল লিম্ব মাসেল, ঠিক আছে? ইনিশিয়ালি ফ্যাসিকুলেশন, টেন্ডন রিফ্লেক্স মে বি প্রেজেন্ট, কিন্তু ইনিশিয়ালি থাকবে, শেষের দিকে যখন লোয়ার মোটর নিউরন লেশন হবে তখন আর আস্তে আস্তে থাকবে। বুঝা গেছে? নেক্সট হচ্ছে দেখেন প্রাইমারি ল্যাটারাল স্ক্লেরোসিস। খেয়াল করে দেখেন, প্রাইমারি প্রাইমারি অর্থাৎ সেকেন্ডারি কোনো কজ নাই, ল্যাটারাল ল্যাটারাল সাইডের কোন একটা ট্রাক্ট স্ক্লেরোসিস, ক্রনিক ইনফ্লামেশনের কারণে স্ক্লেরোসড হয়ে গেছে, অর্থাৎ কাজ হতে পারছে না, ঠিক আছে? মোটর, মোটরের কোন নিউক্লিয়াস, কোন ট্রাক্টটা ল্যাটারাল থাকে? ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্রাক্ট, ওই যে মোটর নিউরন কর্টিকো স্পাইনাল ট্রাক্ট, ওটাই ল্যাটারাল থাকে। ছবিটা দেখতে বলছিলাম আগের দিন, দেখাইছিলাম। তো এটা হচ্ছে তাহলে প্রিডমিনেন্টলি আপার মোটর নিউরন লেশন। এটা কি থাকবে দেখেন, স্প্যাস্টিসিটি থাকবে এবং গ্রাজুয়াল প্রোগ্রেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এটা হচ্ছে মোস্ট কমন। এখানে কি থাকে দেখেন, মিক্সড আপার এন্ড লোয়ার মোটর, এটাই হচ্ছে মোস্ট কমন, এটাই বেশি আমরা পাই। মিক্সড আপার এন্ড লোয়ার মোটর আমরা এরকম ছোটবেলায় তারা শিখেছিল, বাট এখন আপনারা এইটুকুই শেখেন, এইটুকুই শুনে রাখেন যে বলতো যে আপার লিম্বে লোয়ার মোটর, লোয়ার লিম্বে আপার মোটর, এরকম ফিচার নিয়ে যদি কোনো পেশেন্ট আসে তাহলে সেটা মোটর নিউরন ডিজিজ, এবং তার যদি সেন্সরি ইমপ্যারমেন্ট না থাকে। আবার বলছি, আপার লিম্বে লোয়ার মোটর, লোয়ার লিম্বে আপার মোটর উইদাউট সেন্সরি ইনভলভমেন্ট, ইওর ডায়াগনোসিস ইজ মোটর নিউরন ডিজিজ, ঠিক আছে? দেখেন, distal and proximal muscle weakness and wasting, fasciculation, exaggerated reflex, plantar extensor, bulbar, pseudobulbar থাকতে পারে। আরেকটা আছে কি, প্রোগ্রেসিভ বালবাল পালসি, সেটা হচ্ছে বালবার 9, 10, 11, 12তে যদি ধরে তাহলে বালবাল পালসি হবে। বালবারের ফিচার গুলো এখানে থাকে, এগুলোর প্রোগ্রেসিভ সবচেয়ে খারাপ। এছাড়াও আমরা আরো বইয়ে যেটা আছে, প্রোগ্রেসিভ 5 প্রকার বলা আছে, প্রোগ্রেসিভ বালবার, প্রোগ্রেসিভ সিউডোবালবার ফিচার নিয়ে পেশেন্ট আসতে পারে। যাক, আমরা এটুকুই মনে রাখবো। ক্লিনিক্যাল ফিচার এখন নিজেই বুঝতে পারবে।
আপার মোটর আর লোয়ার মোটরের ফিচার নেই, ক্লিনিক্যাল ফিচার আসবে। অনসেট আফটার দ্য এজ অফ 50, 50 বছরের পরে ইউজুয়ালি হয়। মেল প্রিডমিনেন্ট একটা ডিজিজ, ঠিক আছে। সিমটমস কি এরা বলবে আমাদের উইকনেস, এটা কিন্তু উইকনেস নেই প্রেজেন্ট করে, দুর্বল, উঠে দাঁড়াইতে পারতেছে না। অকেশনালি ফ্যাসিকুলেশন, ফ্যাসিকুলেশন একটা লোয়ার মোটর পয়েন্ট, ঠিক আছে। ডিজার্থেরিয়া ডিসফেজিয়া, ওই যে বালবাস সিরোবালবালের জন্য কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হইতে পারে। সায়েন্সে কি আছে, ওয়াস্টিং এন্ড ফ্যাসিকুলেশন দেখেন, উইকনেস অফ মাসেল, লিম্স, ফেস, প্যালেট, পিরামিডাল ট্র্যাক্টের জন্য স্পাসিসিটি হবে। এক্সটার্নাল ওকুলার এন্ড স্প্যাংটার রিমেইন ইনট্যাক্ট, ওই যে আমরা বললাম যে উইদাউট আই ইনভলভমেন্ট, উইদাউট অটোনমিক ইনভলভমেন্ট, উইদাউট ভিজুয়াল ইনভলভমেন্ট, নো অবজেক্টিভ সেন্সরি ডিপার্টমেন্ট, নো অবজেক্টিভ সেন্সরি ডিপার্টমেন্টই থাকবে না, সেন্সরি ইনট্যাক্ট থাকবে, ইনট্যাক্ট থাকবে। ইনভেস্টিগেশন কি করতে হবে, তার আগে এখানে আরেকটু বলে রাখি, নো সিমটমস, এটা হচ্ছে এই জিনিসগুলো আপনার জানা লাগে যে there is certain no in MND, আপনাদের কোনো পেশেন্ট বা যদি আমি বলি যে MND তে কি কি নো সাইন আছে, হ্যাঁ নো সাইন আছে। এক নম্বর হচ্ছে লস অফ স্পিংটার ডিস্টারবেন্স, নো স্পিংটার লিখে দিই, নো SIGN অফ MND তে কি কি নো সাইন থাকে। এক হচ্ছে নো স্পিংটার ডিস্টারবেন্স, নো নো স্পিংটার ডিস্টারবেন্স। দুই নম্বরে হচ্ছে নো সেন্সরি ইনভলভমেন্ট, নো সেন্সরি ইনভলভমেন্ট। তিনে কি, নো ডিমেনশিয়া, নো DIMENGIA, ডিমেনশিয়া। দেখেন একটা একটা করে কিন্তু আলাদা হচ্ছে। নো ওকুলার মাসেল ইনভলভমেন্ট, ওকুলার মাসেল ইনভলভমেন্ট, হ্যাঁ। নো cerebellar or extrapyramidal lesion, no cerebellar or extrapyramidal, no cerebral or extrapyramidal lesion। নেক্সট হচ্ছে নো লস অফ অ্যাওয়ারনেস টিল ডেথ, মানে অজ্ঞান হয়ে যাবে না, নো লস অফ অ্যাওয়ারনেস টিল ডেথ। এই শব্দগুলো ইম্পর্টেন্ট, তাহলে এই জিনিসগুলো বললাম, এই হচ্ছে আপনার নো সাইন, এগুলো কিন্তু খেয়াল রাখা লাগবে, হ্যাঁ, নো সাইন। এরপরে কি আছে, এরপরে আপনার হচ্ছে ইনভেস্টিগেশনে আমরা কি করব, আচ্ছা ইনভেস্টিগেশন দেখাই দিই। তার আগে এখানে ইনভেস্টিগেশনে কিছু ডিজিজ ট্রিটেবল, এটা হচ্ছে কিন্তু খারাপ ডিজিজ মানে প্রোগ্রেসিভ ডিজিজ, ওর্স প্রগনোসিস, হ্যাঁ প্রোগ্রেসিভ ডিজিজ, প্রগনোসিস খারাপ, নন কিউরেবল ডিজিজ স্পেশালি, হ্যাঁ। এই জন্য কিছু ট্রিটেবল কজ আছে কিনা, যেমন মাল্টিফোকাল মোটর নিউরোপ্যাথি উইথ কন্ডাকশন ব্লক, এটা ডিডি, সার্ভাইকাল মাইলোপ্যাথি, রেডিকুলোপ্যাথি বা মাইলোপ্যাথি আছে কিনা একটু দেখতে হবে, যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। এদের ব্লাড টেস্ট ইউজুয়ালি নর্মাল থাকে, হ্যাঁ ব্লাড টেস্ট ইউজুয়ালি নর্মাল থাকে, মাইল্ড ক্রিয়েটিনিন কাইনেস বেশি থাকতেও পারে। সেন্সরি অ্যান্ড মোটর কন্ডাকশন স্টাডিজ আর নর্মাল। কনফার্ম করব কিভাবে, ইএমজি এর মাধ্যমে। ইএমজি তে কি পাবো, টিপিক্যালি ডিনার্ভেশন এন্ড রিনার্ভেশন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি ইউনিট, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি দিতে হবে। আর একটা ড্রাগের কথাটা বলে, সেটা হচ্ছে রিলুজোল,
রিলুজল এটা হচ্ছে প্রলং সার্ভাইভাল অনলি 2 to 3 months, তাহলে বুঝেন ইউজুয়ালি 3 to 5 ইয়ার্স এর মধ্যে এদের হচ্ছে আপনার এসে যায়, মানে হচ্ছে প্রগনোসিস। আচ্ছা এখানে দেখেন আমি দুইটা জিনিস পেলাম, নার্ভ কন্ডাকশন স্টাডি এবং ইএমজি, এই সম্পর্কে একটু বলে যাই আমি, তাহলে আপনাদের সহজ হবে। নার্ভ কন্ডাকশন স্টাডি এন্ড ইএমজি। নার্ভ কন্ডাকশন স্টাডি প্রথম দিকে আছে। ইনভেস্টিগেশন গুলো 1100। আচ্ছা এখানে দেখেন কিছু নার্ভের কিছু আমরা ইলেকট্রোফিজিক্যাল টেস্ট করি। হ্যাঁ, ইলেকট্রোফিজিক্যাল টেস্ট এর মধ্যে আছে ইলেকট্রোএনসেফালোগ্রাফি অর্থাৎ ইইজি, এটা আমরা এপিলেপসি পড়ার সময় পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে আছে কিছু এনসিএস, দ্যাট ইজ নার্ভ কন্ডাকশন স্টাডি। তারপর আছে ইএমজি, ইলেকট্রোমায়োগ্রাফি এন্ড ইভোক পটেনশিয়াল ম্যাগনেটিক রেজোনেন্স। ইভোক পটেনশিয়াল আমরা এখন ইএমজি সম্পর্কে একটু জানি, ইএমজিটা যেহেতু আমরা এসেছি। নরমালি আমাদের ইএমজি এখানে যা একবার লিঙ্ক দিবেন আর আমি বলে দিচ্ছি কি আছে। আচ্ছা আচ্ছা ইএমজি হচ্ছে আপনার ইলেকট্রোমায়োগ্রাফি। দেখেন নরমালি আমাদের হার্টের যেমন একটা ইলেকট্রিক্যাল ইম্পালস যায়, তেমন নার্ভের মধ্যেও নিউরনের মধ্যেও একটা ইলেকট্রিক্যাল ইম্পালস থাকে। সেই ইম্পালসটা যেমন ইসিজির মাধ্যমে আমরা হার্টেরটা দেখি, আমরা ইইজির মাধ্যমে ব্রেনের ইম্পালস দেখি। ঠিক আছে, আর যদি আমরা মাসেলের ইম্পালস দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি, মোটর ইম্পালস যদি দেখতে চাই তাহলে দেখতে পারি, সেটা হচ্ছে আমরা ইএমজি, ইলেকট্রোমায়োগ্রাফি। ঠিক আছে, ইইজি ইলেকট্রোএনকেফালোগ্রাফি, ইলেকট্রোএনকেফালোগ্রাফি অর্থাৎ আমরা ব্রেইনের ইলেকট্রিক্যাল ইম্পালস দেখবো, ব্রেইনের ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো দেখতে পারি। আর ইএমজির মাধ্যমে আমরা ব্রেইন থেকে মাসেলে যেগুলো আসতেছে সেগুলো দেখতে পারি। ঠিক আছে, সহজ কথা এটি হচ্ছে ইএমজি। নরমালি এট রেস্ট, আমি যখন রেস্টে থাকি তখন আমার মাসেলটা ইলেকট্রিক্যালি সাইলেন্ট থাকে, ইলেকট্রিক্যালি মাসেল থাকে সাইলেন্ট। ঠিক আছে, এখানে দেখেন লেখা আছে এট রেস্ট মাসেল ইজ ইলেকট্রিক্যালি সাইলেন্ট। বাট যদি লস অফ নার্ভ সাপ্লাই, ওই মাসেলে যদি মোটর নার্ভ সাপ্লাই না যায়, তাহলে তিনটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে ফিব্রিলেশন, পজিটিভ শার্প ওয়েভ যাকে বলা হয় স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটি, অথবা ফ্যাসিকুলেশন। তিনটা জিনিস পাওয়া যায়, ফিব্রিলেশন, ফ্যাসিকুলেশন, স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটি। বুঝতে পেরেছেন, এই তিনটা জিনিস পাওয়া যায়। ঠিক আছে, আমরা ইএমজির মাধ্যমে মাসল তো নরমালি ইলেকট্রিক্যালি সাইলেন্ট। ঠিক আছে, যখন নার্ভ সাপ্লাই কমে যায় তখন দেখা যাচ্ছে সে সাইলেন্ট থাকে না, তার মধ্যে ফিব্রিলেশন চলে আসে, শার্প ওয়েভ আসবে অথবা ফ্যাসিকুলেশন, মাসল অলওয়েজ এরকম কাঁপতে থাকবে। আমরা মাসল কন্ট্রাকশন দেখার জন্য আমরা কি করি, একটা মোটর ইউনিট অ্যাকশন পটেনশিয়াল রেকর্ড করা হয়। যদি দেখেন এখন আমরা দেখলাম যে ওই মাসেলটা ইলেকট্রিক্যালি সাইলেন্ট না, তার মধ্যে ফিব্রিলেশন পেলাম, ফ্যাসিকুলেশন পেলাম, অথবা পজিটিভ কোনো শার্প ওয়েভ স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটি পেলাম, তখন আমরা কি করব জানেন, তখন আমরা জানতে চাইবো এখানে যে মাসেলটা প্রবলেম হচ্ছে, এটা কি মাসেলের একজনের জন্য নার্ভের প্রবলেমের জন্য, নাকি মাসেলের নিজেরই প্রবলেম। অর্থাৎ মাসেলের নরমালি কি নার্ভ সাপ্লাই পাচ্ছে না দেখে মাসেলটা এরকম সাইলেন্ট হয়ে গেছে, নাকি মায়োপ্যাথির জন্য হয়েছে। ঠিক আছে, যদি ধরেন আপনার একজোনাল লস থাকে অর্থাৎ নিউরোপ্যাথির ফিচার থাকে, তাহলে দেখবো যে মোটর ইউনিটি কমে গেছে, নার্ভই কমে গেছে, যার ফলে রিমেনিং যে ইউনিট গুলো আছে সেগুলোর বেশি কাজ করতে হচ্ছে এবং সেগুলোর সাইজ গুলো অনেক বড় হয়ে গেছে, ইনক্রিজিং সাইজ অফ ইচ ইন্ডিভিজুয়াল যদি একজোনাল লস হয়। ঠিক আছে, তাহলে একজোনাল লস হলে কি হবে, ফিওয়ার মোটর ইউনিট এন্ড যেগুলো থাকবে ওইগুলোর আবার সাইজ ফিওয়ার উইথ ইনক্রিজিং সাইজ, এই শব্দটা মনে রাখবেন,
ফিওয়ার উইথ ইনক্রিজিং সাইজ। আর মায়োপ্যাথি যদি হয় তাহলে কি হবে, মাসেলই তো নষ্ট হয়ে গেছে, মাসেল নষ্ট হয়ে গেছে, মাসেল ফাইবার গুলো স্প্লিট হয়ে গেছে, কিন্তু নার্ভের তো প্রবলেম নেই। তখন দেখা যাবে লার্জ নাম্বার অফ স্মলার ইউনিট, আগের মতো সাইজে বড় হয় না, ছোট ছোট সাইজ একটা জায়গায় অনেক আছে। অর্থাৎ এতটুকু যদি আপনি নেন, একটা ছোট ঘর দেখেন, এই ঘরের মধ্যে অনেকগুলো মাসেল ইউনিট, 10টা 15টা 20টা এরকম থাকবে, নর্মালি দেখছে 5টা থাকার কথা ছিল। আর একজনাল যদি হয় তাহলে ওই 5টায় আছে কিন্তু সাইজ গুলো অ্যাম্পলিটিউড এরকম ইসিজির মতো ওয়েভ পাওয়া যায়, তো ওই ওয়েভ গুলো অনেক বড় বড় হয়ে গেছে। কঠিন জিনিস, আপনি একটু সিস্টেমেটিক্যালি যতটুকু আপনাদের বোঝানো যায় আসলে, মানে এগুলো সম্পর্কে আমাদের একদম ধারণা নাই, কি এগুলো আমরা দেখিই নাই জীবনে। ঠিক আছে, অধিকাংশ আমরা ইএনজি এনসিএস এগুলো চোখে দেখি নাই, এই জন্য যা চোখে দেখি না তা বোঝানো একটু কঠিনই হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখি এনসিএস। এনসিএস কত? এনসিএস আপনার হচ্ছে নর্মালি আপনার নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, নর্মালি হচ্ছে 40 থেকে 50। এনসিএস এর মূলনীতিকে দেখেন, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন অফ নার্ভ causes impulse to travel both apparently and efferently along the underlying axon। আপনি যদি নার্ভকে স্টিমুলেশন দেন তাহলে ওই স্টিমুলেশনটা নার্ভে অ্যাপারেন্টলি আসবে এবং অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে আবার ইফারেন্টলি বের হয়ে যাবে যে কোনো একটা স্টিমুলেশন দেওয়ার ফলে, তাই না? এনসিএস এর মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র নার্ভই দেখবো। হ্যাঁ, নার্ভের কন্ডাকশন কত বললাম? নর্মালি হচ্ছে 40 থেকে 50 মিলি সেকেন্ড। ঠিক আছে, মিলি সেকেন্ড। আপনি দেখলেন যে এই মিলি সেকেন্ড যেটা আছে সেটা স্পিডটা ঠিকই আছে, অর্থাৎ এই স্পিডটা ঠিকই আছে, কিন্তু যে পটেনশিয়ালিটি অর্থাৎ অ্যাম্পলিটিউড উচ্চতা সেটা কমে গেছে। তাহলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে একজোনাল প্রবলেম। আমরা নিউরোপ্যাথি তো বললাম, নিউরোপ্যাথি আবার আছে একজোনাল এন্ড ডিমাইলিটি। যদি অ্যাম্পলিটিউড কমে যায় তাহলে একজোনাল, আর যদি এই নার্ভ কন্ডাকশন টেস্ট 50 এর জায়গায় হয়ে গেল 80 90, অর্থাৎ ইম্পালসটা যেতে দেরি হচ্ছে, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ডিমাইলিনেটিং। স্লোয়িং হয়ে গেলে ডিমাইলিনেটিং, কারণ আমরা জানি মাইলিনেশনের মাধ্যমে সলিটারি কন্ডাকশনের মাধ্যমে নার্ভ মুভ করে। যদি দেরি হয়ে যায় তাহলে হচ্ছে স্লোয়িং অফ ভেলোসিটি। স্লোয়িং অফ ভেলোসিটি তাহলে বলতে হবে যে সলিটারি কন্ডাকশন হচ্ছে না, তাহলে ডিমাইলিনেটিং পেরিফেরাল নিউরোপ্যাথি। আরেকটা জিনিস আমরা এখানে করি সেটা হচ্ছে আরএনএস। ঠিক আছে, রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন টেস্ট। রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন কি আমরা কি করি, প্রতি সেকেন্ডে 3 থেকে 15টা করে নার্ভে স্টিমুলেশন দিয়ে, একটা চিকন অংশ দিয়ে নার্ভে স্টিমুলেশন দেওয়া, ধরেন একটা পিন দিয়ে নার্ভে গুঁতা দেওয়া হচ্ছে। তো দেখতেছেন যে যে অ্যাম্পলিটিউডটা সেটা যদি আস্তে আস্তে ফল করে, প্রথমে দেখা যাচ্ছে 10 ছিল, 5 4 3 2 1 এরকম যদি হয় তাহলে বুঝবো এটা মায়াস্থেনিয়া গ্রাভিস। ঠিক আছে, আর যদি দেখেন যে না প্রথমে 4 ছিল, 6 8 10 12 14 এভাবে বাড়তেছে, দ্যাট ইজ ইনক্রিমেন্টাল, তাহলে সেটা ল্যাম্বার্ট-ইটন মায়াস্থেনিয়া সিনড্রোম। ল্যাম্বার্ট-ইটন মায়াস্থেনিয়া সিনড্রোম। ঠিক আছে, অর্থাৎ ইনক্রিমেন্টাল ইজ ফর মায়াস্থেনিয়া, আর সরি ইনক্রিমেন্টাল ফর ল্যাম্বার্ট-ইটন আর ডিক্রিমেন্টাল ফর মায়াস্থেনিয়া। মায়াস্থেনিয়া। এখানে আর পড়ার মধ্যে আপনার ইনভেস্টিগেশনে আর কি আছে, গ্রোথ পটেনশিয়াল দরকার নেই, আমরা এলপিটা ট্রিপল স্টার টপিকস এলপিটা একটু পড়াই দিই। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আছে, দুটো পড়লো না। আচ্ছা, এলপি কি? এলপির মাধ্যমে আমরা is the technique for CSF sample and indirect measure of intracranial pressure। এলপি আমরা কততে করি? স্পেশালি ইউজুয়ালি 3 to 4 স্পেসে। ঠিক আছে, কি করি? এলপির মাধ্যমে লাম্বার পাংচার করে আমরা সিএসএফ স্টাডি করি। তো মনে রাখবেন ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশনের ক্ষেত্রে কিন্তু আমরা যখন হাইপারটেনশন হয়ে যায়, ব্রেনের প্রেসার বেড়ে যায়, তখন সিএসএফ
স্টাডি করার জন্য মাধ্যমে সিএসএফ বের করে নিয়ে আসি, অর্থাৎ ব্রেনের প্রেশারটা কমাই দিই। সিএসএফ এর প্রেশার যখন বেড়ে যায় তখন সেটা ক্ষেত্রে কিন্তু আমি আপনি যেটা টেস্টের জন্য করতেছি সেটা কিন্তু ডায়াগনস্টিক, আর যখন এলপির মাধ্যমে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনাল হাইপারটেনশনে করতেছি সেটা কিন্তু থেরাপিউটিক। সেটা থেরাপিউটিক, এটা মনে রাখবেন। এলপির দুইটাই আছে, ডায়াগনস্টিক ক্যান বি ইউজড ফর বোথ ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক। সিএসএফ স্টাডির আর কি কি ইন্ডিকেশন আছে দেখেন, মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, সাবআরাকনয়েড হেমোরেজ, ইনফ্লামেটরি কন্ডিশন যেমন এমএস, সার্কোইডোসিস, সেরেব্রাল লুপাস, এগুলো হচ্ছে সিএসএফ এর ইন্ডিকেশন, ইন্ডিকেশন অফ এলপি। নেক্সট হচ্ছে এলপির কন্ট্রাইন্ডিকেশন। কন্ট্রাইন্ডিকেশন হল ইফ দেয়ার ইজ রেইজড অফ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি আপনার বেশি থাকে, কিভাবে বুঝবেন? প্যাপিলোডেমা অথবা প্যাপিলোডেমার মাধ্যমে। এই জন্য আগেই ফান্ডোস্কোপি করা উচিত। ডিক্রিজ লেভেল অফ consciousness or focal or neurological sign suggestive of cerebral lesion। এক্ষেত্রে ইমেজিং করে স্পেস অকুপাইং লেশন আছে কিনা বা হাইড্রোকেফালাস আছে কিনা এটা না এক্সক্লুড করে আপনি এলপি করতে পারবেন না। ঠিক আছে, তাহলে এলপি করার আগে আপনাকে দেখতে হবে রেইজড আইসিপির ফিচার আছে কিনা, কনশাসনেস লেভেলটা কেমন আছে, এবং কোনো ফোকাল নিউরোলজিক্যাল ফিচার্স আছে কিনা। এটা দেখার জন্য আমরা এমআরআই বা সিটি করব। এছাড়া এলপি, এগুলো হচ্ছে আপনার এলপি ক্যান বি পারফর্ম যদি পেশেন্ট অ্যান্টিপ্লাটলেট ড্রাগ খায় বা লো ডোজ হেপারিন নেয়, তাহলে সেক্ষেত্রে পারফর্ম করা যায়, এলপি করা যায়। এটাতে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন বলতে পারেন। হ্যাঁ, কন্ট্রাইন্ডিকেশন আছে, সেফলি করতে পারবে, যদি দরকার হয় তাহলে সেফলি করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা। আর 30% পেশেন্টের ক্ষেত্রে এলপি করার পরে পোস্টুরাল হেডেক ডেভেলপ করে, হ্যাঁ, এটা হচ্ছে একটা কমপ্লিকেশন হিসেবে হেডেক আসতে পারে, এবং এটা খুবই পাওয়াও যায়, আসতে পারে না, ইউজুয়ালি আসে। এই জন্য নিডিলে বারবার পার্স করা যাবে না, স্মল সাইজের নিডিল ইউজ করতে হবে, যথাসম্ভব পেইন কম দিতে হবে। তারপরে খাওয়ার পরে তাকে উপদেশ দিতে হবে যে আপনার পোস্টাল হাইপোটেনশন হতে পারে, পানি খাওয়ার কথা বলতে হবে, প্রেশার কমে গেলে স্যালাইন দিতে হবে। ইটস দ্য ফ্যাক্ট, এগুলো আসলে করা উচিত। আমরা এলপি করে দৌড় মারলাম যে হ্যাঁ ফ্লুইড আসছে, তাহলে আসলে রং হয়ে যায়। এলপি, এই যে বক্সটা ট্রিপল স্টার, হাউ টু ইন্টারপ্রেট সিএসএফ। তাহলে সিএসএফ এর নরমাল স্টাডি আছে, আর এটা হচ্ছে ইন্ডিকেশন কোথায় কোথায় করতে পারি। সাবআরাকনয়েড হেমোরেজ, মেনিনজাইটিস, সেটা ব্যাকটেরিয়াল, ভাইরাল, টিউবারকুলার সবগুলো হতে পারে, এন্ড এমএস, মাল্টিপল স্ক্লেরোসিস। এছাড়াও ওখানে দুইটা ছিল কিন্তু আপনার নিউরোসার্কোইডোসিস এন্ড সেরেব্রাল লুপাস। নরমালি দেখেন, নরমালি হচ্ছে প্রেশার থাকে একদম, এটা চোখের সামনে ধারাইতে হয় আসলে। নরমালি একটা পেশেন্টের সিএসএফ এর প্রেশার থাকে 50 থেকে 250 মিলিমিটার অফ ওয়াটার, সরি 50 to 200 মিলিমিটার মার্কারি অফ ওয়াটার। এটা কালার থাকবে ক্লিয়ার, রেড সেল 4টা পর্যন্ত থাকতে পারে, আরবিসি 4টা পর্যন্ত থাকতে পারে, ডাব্লিউবি 4টা থাকতে পারে। আচ্ছা, ব্লাড গ্লুকোজ লেভেল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ব্লাড গ্লুকোজের কিন্তু কোনো লেভেল নাই, মোর দ্যান 50 to 60% অফ ব্লাড লেভেল। লাস্ট দিন আমি একজন ডাক্তারকে বলতে দেখেছি যে গ্লুকোজের মানে যে টেস্ট নিয়ে যায় তাদেরকে ঝাড়ি দিচ্ছে যে গ্লুকোজের নর্মাল লেভেল দেন না কেন, ও গ্লুকোজ লিখছে 34 বা 32 এরকম। ঠিক আছে, তো বলছে আপনি নর্মাল লেভেল দেন না, তাহলে আমি ইন্টারপ্রিট করবো কিভাবে? জানার কমতি থাকতে পারে, সেটা কোনো অপরাধ না। এটা আমি নিজেও আমি অনেক কিছু বলতে পারবো না, ভুল বলতে পারো, আমাদের জানতে হবে, চেষ্টা থাকলে হবে, এটাই আমরা খুশি। আমরা যদি চেষ্টা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা জেনে যাবো। এই যে দেখেন, প্রোটিনের কিন্তু নর্মাল ভ্যালু দিয়ে আছে, আপনি প্রোটিনের রেফারেন্স চাইতে পারেন। ওদেরও দোষ আছে, প্রোটিনও দেয়নি, গ্লুকোজও দেয়নি, গ্লুকোজ দেওয়ার দরকার নাই। এই জন্য গ্লুকোজ আপনার যখন একজনের সিএসএফ দিবেন, পেশেন্টের নর্মাল গ্লুকোজ লেভেল আপনাকে দেখতে হবে। উইদাউট দিস ইজ কাউন্টেড ডায়াগনোসিস। আচ্ছা, প্রোটিন হচ্ছে 45.45, আমরা আসলে 45 পাই কারণ আমাদের ডেসিলিটারে পাই। মাইক্রোবায়োলজিক্যাল স্টেরয়েড থাকবে, অলিগোফেনল ব্যান্ড নেগেটিভ থাকবে। আচ্ছা, আমি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস নিয়ে আসি, যেগুলো নিয়ে আমাদের খুব বেশি
কি হয় দেখেন, মেনিনজাইটিস এর ক্ষেত্রে প্রথমে বলবো ভাইরাল, কারণ ভাইরাল মেনিনজাইটিস হচ্ছে মোস্ট কমন। ভাইরাল মেনিনজাইটিস হচ্ছে মোস্ট কমন। আপনি যত মেনিনজাইটিস পান সবচেয়ে কমন হচ্ছে ভাইরাল। এবং ভাইরালে সবকিছু নর্মাল থাকে। ভাইরালে সবকিছু নর্মাল, এতটুকু কথা মনে রাখেন। যা বললাম এতক্ষণ নর্মালের ফিচার আর ভাইরালের ফিচার অলমোস্ট সেম। দেখেন প্রেশার নর্মাল, কালার ক্লিয়ার থাকে, এদেরও ক্লিয়ার। আরবিসি নর্মাল, ডাব্লিউবিসি ডাব্লিউবিসি হচ্ছে বাড়বে। কতটুকু বাড়বে? সামান্য পরিমাণ, সর্বোচ্চ 2000, 10 থেকে 2000। গ্লুকোজ নর্মাল। প্রোটিন কারোরই কমার কিছু নেই, নর্মাল আর ইনক্রিজ। মাইক্রোবায়োলজিক্যালি স্টেরাইল অলিগোক্লোনাল ব্যান্ড ক্যান বি পজিটিভ। তাহলে ভাইরালে অলমোস্ট সব নর্মালের মতো ফিচার। এবার আসেন অ্যাকুইট ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়ালে কি হবে? প্রেশারটা বাড়বে, কালার থাকবে ক্লাউডি, আরবিসি নর্মাল, ডাব্লিউবিসি দেখেন বাড়ছে। কত বাড়ছে? এখানে ব্যাকটেরিয়ালে সবচেয়ে বেশি বাড়বে, 1000-এর নিচে আসবেই না। হ্যাঁ, 1000-এর নিচে আসবেই না। এবং সেটা পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট টাইপ। গ্লুকোজ কমে যাবে, কারণ সেলগুলো জীবাণুগুলো গ্লুকোজ খেয়ে ফেলে, ব্যাকটেরিয়া যে গ্লুকোজ খেয়ে ফেলে। প্রোটিন সব জায়গাতে বাড়ে। গ্রাম স্টেনিং করলে পাবো অলিগোক্লোনাল ব্যান্ড ক্যান বি পজিটিভ। অলিগোক্লোনাল ব্যান্ড কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিসের ডায়াগনস্টিক না, কারণ সেটা অ্যাকুট মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস এবং মাল্টিপল স্ক্লেরোসিস সব জায়গাতে পজিটিভ। ঠিক আছে? মাল্টিপল স্ক্লেরোসিস গতদিন আপনাদের পড়িয়েছিলাম, বলছিলাম ডিজিজ অফ এক্সক্লুশন, এক্সক্লুড করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা পড়বো টিউবারকুলার। টিউবারকুলারের প্রেশার দেখেন নর্মাল আর ইনক্রিজ, ক্লাউডি বা ক্লিয়ার, আরবিসি সব জায়গাতেই নর্মাল। আচ্ছা, এখানে হচ্ছে 50 থেকে 5000 এবং লিম্ফোসাইট। গ্লুকোজ ডিক্রিজ, প্রোটিন ইনক্রিজ, জেলমিনেশন। এই তিনটা জায়গা নিয়ে তো আমাদের কনফিউশন হয়। এইটা বলি, প্রথমে যখন একটা রিপোর্ট পাবেন, প্রথমে যখন আপনি সিএসএফ করবেন, আগে প্রেশার দেখবেন, কালার দেখবেন। আপনার কাজ হচ্ছে ওই সময় দুইটা, প্রেশার এবং কালার। নেক্সট আপনার কাছে আসবে সেল কাউন্ট, তাই না? নেক্সট আসবে সেল কাউন্ট। নর্মাল সেল কাউন্ট কত? 0 থেকে 4। 0 থেকে 4, ঠিক আছে? 0 থেকে 4। আপনার কাজ কি? এই 0 থেকে 4 এর মধ্যে সেল কাউন্ট বাড়ছে কিনা দেখেন। মাত্র 4টা থাকে, সেটা হয়ে গেছে 5000। 5000 মানে কি? ভাইরালে তো এত বাড়বে না, ভাইরালে তো এত বাড়বে না। তাহলে 5000 হয়ে গেছে, আপনি তাহলে দেখছেন যে হ্যাঁ 5000 হয়ে গেছে, সেল কাউন্ট বাড়বে। নেক্সট কাজ আছে পলি, সেটা কোন ধরনের সেল? নিউট্রোফিল নাকি লিম্ফোসাইট? ডায়াগনোসিস কমপ্লিট। আবার ধরেন ডাব্লিউবিসি বাড়ছে। ডাব্লিউসি বাড়ছে কত? 1500। চিন্তা করেন 1500 মানে কি আসতে পারে? সবগুলোর মধ্যেই কিন্তু আসতে পারে, সবগুলোর মধ্যেই আসতে পারে। আপনি এবার চিন্তা করেন যে সেটা লিম্ফোসাইট নাকি নিউট্রোফিল। নিউট্রোফিল যদি থাকে তাহলে অ্যাকুট ব্যাকটেরিয়াল, আর যদি লিম্ফোসাইট থাকে তাহলে ভাইরাল অথবা মেনিনজাইটিস। ভাইরাল আপনি বাকি জিনিসগুলোতে আলাদা করেন, ভাইরালে সব নর্মাল থাকবে, টিবিতে অন্য নর্মাল থাকবে। ভেরি সিম্পল। আপনার শুরুই হবে ডাব্লিউবিসি দিয়ে। ডাব্লিউবিসি তে যদি আপনি ডায়াগনোসিসে আসতে না পারেন, দেন আপনার কি করতে হবে? গ্লুকোজ দেখতে হবে। ডাব্লিউবিসির পরের কাজ হচ্ছে গ্লুকোজ, তারপরে হচ্ছে প্রোটিন। প্রোটিন দিয়ে আসলে আপনি খুব বেশি আলাদা করতে পারবেন না, কারণ প্রোটিন সব জায়গাতে ইনক্রিজ করে। তো বেশি ইনক্রিজ করে 300-400 যদি হয়ে যায়, দেন ইউ উইল হ্যাভ টু থিঙ্ক ক্রনিক ইনফ্লামেশন। একটাই বাকি থাকে সাবঅ্যারাকনয়েড হেমারেজ। সাবঅ্যারাকনয়েড হেমারেজ যেন সবকিছুই বাড়ে, ব্লাড প্রেশার বাড়বে, ব্লাড স্টেন জ্যান্থোকমিক, একমাত্র এখানে আরবিসি পাওয়া যাচ্ছে। প্রোটিন বললাম সব জায়গাতেই বাড়ে, এবং অলিগোক্লোনাল ব্যান্ড নেগেটিভ। আর এমএস আমরা কতদিনই পড়েছি, এমএস এ ক্লিয়ার, 50টা লিম্ফোসাইট থাকতে পারে, স্টেরয়েড অফেন পজিটিভ। নেক্সট একটা ইনভেস্টিগেশন আসছে নার্ভ বায়োপসি। বায়োপসি করতে পারে, নার্ভ বায়োপসি নিতে পারি, মাসেল বায়োপসি নিতে পারি। কোয়াড্রিসেপস মাসেল থেকে নেওয়া হয়, আমরা হিসেব করার সময় করে ফেলবো। নেক্সট হচ্ছে আমরা এখানে যাই হাউ টু টেক এ নিউরোলজিক্যাল বা হাউ টু চেক এ নিউরোলজিক্যাল হিস্ট্রি। একটা নিউরোলজিক্যাল হিস্ট্রি বক্সটা একবার পড়বেন, কিভাবে নিতে হয়। ইন্ট্রোডাকশন, প্রথমে এজ, সেক্স এটা দেখবো, তারপর প্রেজেন্টিং প্রবলেম, পেশেন্ট কি নিয়ে প্রবলেম নিয়ে প্রেজেন্ট করছে, দ্যাট ইজ এই বক্সটা একবার পড়লেই হবে। সিমটমসটা কতদিন,
ঠিক আছে, সিমটমসটা কতদিন, ওভারঅল প্যাটার্নটা কি, ইন্টারমিটেন্ট যদি হয়, ইফ ইন্টারমিটেন্ট হাউ ওপেন ডু অকার, স্পিড অফ অনসেট, বেটার অর্স অর ওভার টাইম, অ্যাসোসিয়েটেড কোনো ফিচার আছে কিনা, কোনো ডিসএবিলিটি আছে কিনা, এগুলো দেখতে হবে। এবং তার ব্যাকগ্রাউন্ডে কোনো নিউরোলজিক্যাল সিমটম, প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি, কোনো ড্রাইভিং এক্সপিরিয়েন্স, কোনো ওষুধ খাই কিনা, অ্যালকোহল, এগুলো দেখতে হবে। খুবই সহজ কথাবার্তা, একটা স্টেপ থাকলো। আচ্ছা, কি কি প্রশ্ন করবেন এটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা আমার পছন্দের। দ্য কি ডায়াগনস্টিক কোশ্চেন, কিছু কোশ্চেন দিয়ে আপনি ডায়াগনোসিস করতে পারবেন। এত সুন্দর একটা বল। প্রথম কোশ্চেন হচ্ছে হোয়ার ইজ দ্য লেশন, হোয়ার ইজ দ্য লেশন, হোয়াট ইজ দ্য লেশন, হোয়ার ইজ দ্য লেশন, হোয়াট ইজ দ্য লেশন। ঠিক আছে, হোয়ার ইজ দ্য লেশন এন্ড হোয়াট ইজ দ্য লেশন। কোথায় লেশনটা, এটা কি ব্রেইনের কোথা বা নিউরোলজিক্যাল সিস্টেমের যেটা, ইজ ইট নিউরোলজিক্যাল, ইফ সো which part of the nervous system does it localize, যদি হয় তাহলে ব্রেনের কোন পার্টে। আমরা দেখেন ফ্রন্টাল লোবের কিছু পাস করেছিলাম, ফ্রন্টাল লোবের অ্যাবনর্মালিটি হলে কি কি হবে, তাহলে আপনি মেলান ওই অ্যাবনর্মালিটি যদি হয় তাহলে ফ্রন্টাল লোবের, ঠিক আছে। আচ্ছা, আমরা ফ্রন্টাল লোবের তো এটা সেন্ট্রাল, তা দেখলাম পায়ের একটা অংশ মাসেল ওয়াস্টিং হয়েছে, দেন আমরা বুঝতে পারি তাহলে তো না, এটা পেরিফেরাল হইতে পারে। তাহলে যদি নিউরোলজিক্যাল হয় আপনার দেখতে হবে এটা সেন্ট্রাল নাকি পেরিফেরাল, সেন্ট্রাল হলে সেন্ট্রালের কোথায়, পেরিফেরাল হলে পেরিফেরালের কোথায়। ঠিক আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য লেশন। আর সেন্সরি ভার্সেস মোটর, এই জিনিসগুলো আপনি আলাদা করতে পারলে আপনার ডিজিজটা অনেক ছোট হয়ে যাবে আপনার চিন্তার জায়গাটা। ঠিক আছে, হোয়ার ইজ দ্য লেশন, হেরিডিটারি আর কনজেনিটাল আর অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ডের মধ্যে কি কেস হবে, ট্রমাটিক, ইনফেক্টিভ, ভাগ করে ফেলেন, ট্রমাটিক, ইনফেক্টিভ, নিওপ্লাস্টিক, ডিজেনারেটিভ, ইনফ্লামেটরি, ভাস্কুলার, ফাংশনাল। খুবই সহজ, যদি আপনি এটা এইভাবে এগোন তাহলে আপনি দেখবেন যে সহজেই ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, হাউ টু লোকালাইজ নিউরোলজিক্যাল লেশন, এটা একবার করতে পারেন, এই বক্সটা আমাদের সবকিছু পড়া শেষ হয়ে গেলে তারপরে মেলা একটু সহজ হবে, এখন পড়ালে খুবই কঠিন। নেক্সট হচ্ছে ইভ্যালুয়েশন অফ সিমটমস, ইভ্যালুয়েশন অফ সিমটম, একটা সিমটমের ইভ্যালুয়েশন কিভাবে করা হয়। সাডেন মিনিস্ট্রি যদি আওয়ার হয় তাহলে পসিবল হচ্ছে সেটা ভাস্কুলার কজ, যদি গ্রাজুয়াল হয়, গ্রাজুয়াল হয়, গ্রাজুয়ালটা কত, যদি কয়েক প্রোগ্রেসিভ ওভার ডেজ, ঠিক আছে, তাহলে বুঝতে হবে ডিমাইলিটিং, ডিমাইলিটিং অর ইনফেকশন। মান্থস টু উইকস গ্রাজুয়াল, সরি উইকস টু মান্থ সেটা হচ্ছে নিওপ্লাস্টিক, আর মান্থস টু ইয়ার তাহলে জেনেটিক অর ডিজেনারেটিভ। খুব সহজ একটা চিন্তা ভাবনার জায়গা আছে এখানে। যেহেতু সিএসএফ পড়লাম আজকে আমরা ইনফেকশনসটা পড়ে ফেলবো, যেহেতু পরীক্ষা আমরা একটু কিসের জন্য যাচ্ছি জান, অনেকে রিকোয়েস্ট করছেন যে পরীক্ষার আগে ক্লাস নিচ্ছেন, ক্লাস না নিলেও ঝামেলা, কারণ আপনাদের এটার পরে ইউ চলে আসছে, যেহেতু আমাদের রেসিডেন্সি ব্যাচ এখন নাই, তো রেসিডেন্সি ডিসকাউন্টটা সেই জন্য এখন বেশি নিয়ে নেওয়া হচ্ছে, কারণ পরে থেকে তো আবার শুরু হয়ে যাবে, তখন আবার টাইম পাবো। আমরা ইনফেকশনটা করে ফেলি, আমরা এখানে ছিলাম লাস্ট হচ্ছে আমরা এই পর্যন্ত এমএনডি দিয়ে শেষ করেছিলাম, এমএনডি থেকে আমরা পেয়েছিলাম ইএমজি এবং এমসিএস, আমরা ইএমজি দিয়ে কনফার্মেটরি টেস্ট, কনফার্মেটরি টেস্ট, ইএমজি কি আমরা বললাম, ইএমজি টা হচ্ছে ওয়াইড স্পেয়ার ডিনার্ভেশন এন্ড ডিনার্ভেশন থাকে, আমরা যদি মাসেলের প্রবলেম নাকি নার্ভের প্রবলেম এটা দেখতে পারি, আমরা দেখতে পাবো যে ওয়াইড স্পেয়ার ওই যে ডিনার্ভেশন এন্ড ডিনার্ভেশন, মানে কি মাসেলের মধ্যে আপনার মাসেল লস হয়েছে, মাসেল লসের কারণে কি হয়েছে, মোটর ইউনিটটা নষ্ট হয়ে গেছে, ডিনার্ভেশন এবং ডিনার্ভেশন বেশি হয়ে গেছে, প্রচুর পরিমাণে রাইভের মধ্যে নতুন নতুন করে ইনার্ভেশন হয়েছে, নতুন নতুন করে আবার নষ্ট হয়েছে, যার ফলে ফ্যাসিকুলেশন ডেভেলপ করছে, স্পন্টেনিয়াস। আমরা আসলে আর খুব বেশি পাবো না। আচ্ছা, ইনফেকশন অফ নার্ভাস সিস্টেম, নেক্সট আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইনফেকশন অফ নার্ভাস সিস্টেম, এটা দিয়ে আমি আজকে শেষ করবো, নার্ভাস সিস্টেম বেশি ক্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্রেন স্টেমে কি কি ইনফেকশন হতে পারে, ইনফেকশন হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে,
আমরা ভাইরাল ইনফেকশন হইতে পারে ব্রেনে, প্রিয়ন হইতে পারে, প্রোটোজোয়াল হইতে পারে, ফাঙ্গাল হইতে পারে। আমি ইউজুয়ালি চাই যে পিছন দিক থেকে পড়তে, সবসময় দেখবেন কিন্তু কিছু বক্সে ফাঙ্গাল। ফাঙ্গালের মধ্যে আছে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, ক্যান্ডিডা মেনিনজাইটিস এন্ড ব্রেন অ্যাবসেস। এইগুলো বলতে চাই কি জন্য, কারণ আপনাদের এমসিকিউ তো, এমসিকিউ তে পিছন দিক থেকে যাওয়া ভালো কিছু কিছু ক্ষেত্রে, কারণ ওইগুলো আমরা সবাই পারবো, কিন্তু এইগুলো আসলে পারা যায় না। আর এমসিকিউ তে এখান থেকে দুই একটা থাকে, আর বুঝতে পারছেন, কিন্তু যদি আপনাকে বলতে হয় তাহলে কিন্তু কমন জিনিসই আগে বলতে হয়। যেহেতু আমাদের সব জায়গায় এখন একটা এন্ট্রির জন্য এমসিকিউ পরীক্ষা, তবে এমসিকিউ দিকে ওইভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, ফাঙ্গাল কি হতে পারে? ক্রিপ্টোকক্কাস মেনিনজাইটিস এন্ড ক্যান্ডিডা মেনিনজাইটিস। হেলমিনথিক, দেখেন এগুলো আপনি ভুলেই গেছেন কোন কোন হেলমিনথিক করে। সিস্টোসেমিয়াসিস, সিস্টিসার্কোসিস, হাইড্রাটিস ডিজিজ, স্ট্রঙ্গাইলয়েডোসিস। আচ্ছা, ম্যালেরিয়ার মধ্যে কি আছে? প্রোটোজোয়ালের মধ্যে আছে ম্যালেরিয়া, টক্সোপ্লাজমা, ট্রাইপ্যানোসোমা, অ্যানারোবিক। প্রিয়নের মধ্যে আছে ক্রুচিফাল জ্যাকেটস এন্ড ক্রু ডিজিজ। আচ্ছা, ব্যাকটেরিয়ার মধ্যে সাবকুরেটিভ এনকেফালাইটিস, নিউরোসিফিলিস, লেপ্রোসি বা হ্যানসেন ডিজিজ, টিটেনাস, মোটর সেলকে ধরে, টিটেনাস মোটর সেলকে ধরে, ডিপথেরিয়া, পেরিফেরাল নার্ভকে ধরে। খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা, ঠিক আছে? আচ্ছা, আমাদের শুরুই করতেছে হচ্ছে ইনফেকশন। যে ইনফেকশন, যে কাভারিং আছে দ্যাট ইজ কল্ড মেনিনজাস। মেনিনজাসে যে ইনফেকশন হয় তাকে বলা হয় মেনিনজাইটিস। ইউ অল নো অ্যাবাউট দিস, মেনিনজাইটিস এর কথা সবাই জানেন। আচ্ছা, মেনিনজাইটিস কি? একটা অ্যাকুট ইনফেকশন অফ অ্যাকুট ইনফেকশন অফ মেনিনজাস। প্রেজেন্টেশনটা কেমন থাকে? পাইরেক্সিয়া, হেডেক এন্ড মেনিনজাইটিস। খুব সহজ কথা। মেনিনজাইটিসে কি হয়? অ্যাকুট ইনফেকশন, তিনটা জিনিস থাকে: জ্বর, মাথা ব্যথা এন্ড ফিচার্স অফ মেনিনজাইটিস। ফিচার্স অফ মেনিনজাইটিস কি? নেক্সট আমাদের চিন্তা করতে হবে। হেডেক, ফটোফোবিয়া, স্টিফনেস অফ নেক, ঠিক আছে? আর সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন, দ্যাট ইজ কার্নিক সাইন এন্ড বুডিনেস সাইন, ঠিক আছে? তাহলে মেনিনজাইটিস কখন বলবো? ফিচার্স অফ মেনিনজাইটিস থাকলেই কিন্তু আমরা বলবো না। আমি এটাকে হাইলাইট করতে চাচ্ছি। ফিচার্স অফ মেনিনজাইটিস কিন্তু মেনিনজাইটিস ছাড়াও আরো অনেক ডিজিজে থাকতে পারে, হ্যাঁ, আমরা পরেই পাবো। সো মেনিনজিজমের সাথে যদি ফিভার আর হেডেক থাকে তাহলে সেটা মেনিনজাইটিস, ঠিক আছে? আর মেনিনজিজম বলতে কি বোঝায়? দেখেন, হেডেক, হেডেক, ফটোফোবিয়া, নেক স্টিফনেস, আর সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন, কার্নিক সাইন, বুরুডজিনস্কি সাইন। দেখেন এটাই লিখছে, meningism is not specific for meningitis, can occur in patient with subarachnoid hemorrhage. আচ্ছা, মেনিনজাইটিস অনেক রকম আছে, আমি বললাম সবচেয়ে কমন হচ্ছে ভাইরাল মেনিনজাইটিস। ভাইরাল মেনিনজাইটিস ইজ দ্য মোস্ট কমন, এবং এটা কিন্তু সেলফ লিমিটিং, কোনো স্পেসিফিক থেরাপি লাগবে না, কিছু লাগবে না, এমনি ভালো হয়ে যাবে। ভাইরাল মেনিনজাইটিস এর ফিচার একই রকম, ইউজুয়ালি চিলড্রেন এন্ড ইয়ং অ্যাডাল্টদের হয়। অনসেটে হেডেক থাকে, ইরিটেবিলিটি, র্যাপিড ডেভেলপমেন্ট অফ মেনিনজিজম। হেডেক ইউজুয়ালি দ্য মোস্ট সিভিয়ার ফিচার। ভাইরাল থেকে মাথা ব্যথা হয়ে একদম মাথা ব্যথায় মানে অস্থির হয়ে যাবে, মাথা সে ভেঙে ফেলবে, কিন্তু তার দেখা যাবে না ফোকাল সাইন্স বা হাই ফিভার, এইগুলো কিন্তু রেয়ার থাকবে, যেটা কিনা ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে খুবই কমন। ইউজুয়ালি আমরা কি করবো? লাম্বার পাংচার করবো। এই দেখেন এক্সেস অফ লিম্ফোসাইট, আমরা যেটা একটু আগে দেখলাম, ঠিক আছে? এক্সেস অফ লিম্ফোসাইট, এবং সেল কাউন্ট বাড়বে। সেল কাউন্ট বাড়লেও এতটা বাড়বে না যতটা না ব্যাকটেরিয়ালে বাড়বে, তাই তো? সর্বোচ্চ 2000 পর্যন্ত বাড়তে পারে, 10 থেকে 2000, ঠিক আছে? আর সেল দিয়ে যদি আমরা আলাদা না করতে পারি, আমরা দেখবো গ্লুকোজ এবং প্রোটিন, গ্লুকোজ প্রোটিন নর্মাল, দ্যাট ইজ এটা ভাইরাল, ঠিক আছে? লেটার মেবি রেজিস্ট হতে পারে, সেখানে দেখতে হবে এরা অ্যান্টিবায়োটিক পাইছে কিনা। এটা আমাদের এই জিনিসটা খুবই হয় যে লাম্বার পাংচারের আগে অ্যান্টিবায়োটিক পাইছে কিনা। অ্যান্টিবায়োটিক কিন্তু প্রায় পেয়ে যায়, ঠিক আছে? যদি অ্যান্টিবায়োটিক পায়, দেখেন সিএসএফ লিম্ফোসাইটোসিস ক্যান বি ফাউন্ড ইন পার্শিয়ালি ট্রিটেড ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। অর্থাৎ একটা পেশেন্ট অ্যাকুট মেনিনজাইটিস নিয়ে আসছে, তাকে আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যেটা আমরা সবসময় পাই, এটা আসলে ভুল না, এটা আমরা পাইজেনিক বলতেছি। সেক্ষেত্রে ভাইরালের মতো ফিচার আসতে পারে, এটাই বলতে চাচ্ছি। সেলফ লিমিটিং করলেই হবে, ট্রিটমেন্ট একবার করলে হবে। তাহলে কজেস অফ মেনিনজাইটিস, মোস্ট কমন কজ কি? ভাইরাল।
ভাইরালের মধ্যে কি আছে, এন্টারোভাইরাস, এটা হচ্ছে মোস্ট কমন। এটা কিন্তু এই কথাগুলো কিন্তু এসবিআই তে আসে, মোস্ট কমন কজ অফ মেনিনজাইটিস, ঠিক আছে? ভাইরাল মোস্ট কমন কজ অফ ভাইরাল মোস্ট কমন ভাইরাল কজ অফ মেনিনজাইটিস, এটা হচ্ছে এন্টারোভাইরাস। আর যদি মামসের টিকা না দেওয়া থাকে, এমন কোনো জায়গা থাকে, এই যে the mumps virus is the common cause where specific immunization is not employed. স্পেসিফিক ইমিউনাইজেশন যদি না থাকে তাহলে কিন্তু মাম্পস ভাইরাস মোস্ট কমন, ঠিক আছে? এটা হার্পিস সিমপ্লেক্স, ভ্যারিসেলা জোস্টার, এপিস্টেন বার, ঠিক আছে? ম্যালোরেট, মেনিনজাইটিস আসছে। প্রোটোজলের মধ্যে আছে সিস্টিসার্কি এন্ড অ্যামিবা। ফাঙ্গাসের মধ্যে কি কি করে দেখেন, ক্রিপ্টোককাস, এখানে আমি যেটা, এটা হচ্ছে কোশ্চেন, নন ইনফেক্টিভ বা অ্যাসেপ্টিক মেনিনজাইটিস কে করে? নন ইনফেক্টিভ বা অ্যাসেপ্টিক মেনিনজাইটিস করে কিছু ম্যালিগন্যান্ট মেনিনজাইটিস। ম্যালিগন্যান্ট মেনিনজাইটিস কে কে আছে? ব্রেস্ট ক্যান্সার, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, লিউকোমা, লিম্ফোমা। বুকে দুইটা, একটা হচ্ছে ব্রেস্ট ব্রঙ্কিয়াল, লাংস এন্ড ব্রেস্ট, বিবি, আর দুইটা এল, লিউকোমিয়া, লিম্ফোমা, এরা একসাথেই থাকে। এটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেনিনজাইটিস। আর আছে একটা হচ্ছে ইনফ্লামেটরি মেনিনজাইটিস। ইনফ্লামেটরি আর ইনফেকশন তো এক না। ইনফ্লামেটরি মেনিনজাইটিস, সেটা কি কি আছে? BSS, Basset Sarcoid SLE, Basset Sarcoid SLE, Basset Sarcoid SLE, Basset Sarcoid SLE. Inflammatory may be recurrent cause of meningitis. কতবার আসছে এরকম কোশ্চেন, ঠিক আছে? কত পেশেন্ট আসছে, এরকম চিন্তা করা কিন্তু খুবই কম চিন্তাই করা হয়, চিন্তা করতে হবে। আমরা ব্যাকটেরিয়া নিয়েই মাথা খারাপ হয়ে যায়, ব্যাকটেরিয়া খুবই কম। ব্যাকটেরিয়া দেখেন এতক্ষণ আসেই নেই ব্যাকটেরিয়ার কথাবার্তা, ব্যাকটেরিয়া নিয়েই অস্থির। তো আসলে আমরা ব্যাকটেরিয়া নিয়ে এখন একটা অস্থির, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস একটা স্টার, এই যে ব্যাকটেরিয়াল কজ অফ মেনিনজাইটিস। এখানে কিন্তু শুধু ভাইরাল গুলো ইউজ করা ছিল, ব্যাকটেরিয়াল কজ অফ মেনিনজাইটিস খুবই ইম্পর্টেন্ট। এগুলো আসে নিওনেটাল, যে কোনো পরীক্ষাতেই পাবেন। প্রি স্কুল, ওল্ডার চিলড্রেন এন্ড অ্যাডাল্ট। ওল্ডার চিলড্রেন হয় 6 বছরের বেশি, এবং অ্যাডাল্ট। আচ্ছা, এদের ক্ষেত্রে কি আসবে দেখেন, নিওনেটালের ক্ষেত্রে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, দুইটা জি, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই এবং গ্রুপ বি স্টেপ্টোকক্কাস কমনের মধ্যে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে? ইকোলাই, ক্ল্যাপসিয়েলা, প্রোটিয়াস, সবগুলো আছে, তবে এখানে শুধু ইকোলাই আর প্রোটিয়াস আছে। গ্রাম নেগেটিভ ব্যাসিলার মধ্যে আর ক্ল্যাপসিয়েলা। আর গ্রুপ বি স্টেপ্টোকক্কাই মানে স্টেপ্টোকক্কাস অ্যাগালেক্টিকা। স্টেপ্টোকক্কাসের আবার গ্রুপ এ, গ্রুপ বি আছে। তো গ্রুপ এ হচ্ছে পাইরোজেন, গ্রুপ বি হচ্ছে অ্যাগালেক্টিকা। আর লেস কমন হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন। লেস কমন লিস্টেরিয়া মনোসাইটোজেন। লিস্টেরিয়া দিয়ে যদি কারণ হয় বাচ্চাদের, তাহলে কিন্তু অ্যামক্সিসিলিন দিতে হয়। আচ্ছা, প্রি স্কুল এজ। প্রি স্কুল এজ নামের সাথে বোঝা যাচ্ছে যে স্কুলে যাওয়ার আগে, অর্থাৎ 4 বছরের আগে। 4 বছরের আগে বাচ্চাদের মোস্ট কমন কজ অফ নিউমোনিয়া, স্পেশালি নিউমোনিয়া, ইজ হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? তাহলে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা মনে থাকবে, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাস, নিউমোনিয়া। অর্থাৎ স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের কিন্তু নিউমোনিয়াই বেশি হয়। তাহলে নিউমোনিয়ার দুটো কজ, ঠিক আছে? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কিন্তু ইনফ্লুয়েঞ্জা করে না, নিউমোনিয়া করে। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনিয়া। আর নাইজেরিয়া মেনিনজাইটিস। লেস কমনের মধ্যে আছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওল্ডার চিলড্রেনে কি হবে? এই দুইটা, নাইজেরিয়া মেনিনজাইটিস, শেষের দুইটা, দুইটা যোগ করে দেন, নাইজেরিয়া মেনিনজাইটিস, স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনিয়া। আর লেস কমনের মধ্যে সব দিয়ে দিবেন, লিস্টেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, হ্যাঁ, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। একটা এখানে একটা নতুন আসছে, সেটা যদি স্কাল ফ্র্যাকচারের কোনো হিস্ট্রি থাকে তাহলে স্টাফ অরিয়াস, এটা স্কিনে থাকে। তো প্যাথোফিজিওলজিটা একবার পড়বেন। মোস্ট কমনই হচ্ছে মেনিনগোককাস মেনিনজাইটিস। আর হচ্ছে একবার লিঙ্ক দেবেন, আমি কিছু দাঁড়াই দিলাম। হেয়ারিং লসও হয়, এটা একটু মনে রাখা উচিত। ক্লিনিক্যাল ফিচার, মেনিনগোককাল মেনিনজাইটিসের র্যাশ একটা ডিফিকাল্ট ফিচার। আচ্ছা, নিউমোকক্কাল মেনিনজাইটিস, লিস্টেরিয়া। আচ্ছা, বক্সটা দেখেন, কমপ্লিকেশন অফ মেনিনগোকক্কাল মেনিনজাইটিস কি আসতে পারে? মেনিনগোকক্কাল সেপসিস, অর্থাৎ নাইজেরিয়া মেনিনজাইটিস দিয়ে আপনার ইনফেকশন হয়েছে, পেশেন্ট আপনার কাছে আসবে মেনিনজাইটিস নিয়ে, এবং র্যাশ থাকবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, পেশেন্ট থাকবে র্যাশ নিয়ে, শক, ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন,
মনে রাখতে হবে রেনাল ফেলিওর, পেরিফেরাল গ্যাংগ্রিন, আর্থ্রাইটিস, পেরিকার্ডাইটিস। চিন্তা করছেন একটা পেশেন্ট মেনিনগোকক্কাস সেপসিস নিয়ে যদি আসে তাহলে তার কত কিছু চিন্তা করা আপনার উচিত। আমি লাস্ট একটা পেশেন্টের গল্প করি। পেশেন্টটা হচ্ছে আপনার নিউরোতে ভর্তি হয়েছিল, নিউরোলজিতে যখন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। পেশেন্ট হচ্ছে থ্যালাসেমিক পেশেন্ট। থ্যালাসেমিক পেশেন্ট হঠাৎ করে পেশেন্টের সিভিয়ার কি হলো, পাইরেক্সিয়া হলো, তীব্র জ্বর 104+, হেডেক, ফিভার, হেডেক, লস অফ কনসাসনেস, লস অফ কনসাসনেস। এটা নিয়ে আমাদের কাছে আসলো, আমরা কার্নিক সাইন, বুর্নিসকি সাইন প্রেজেন্ট করলাম। একদিন পরেই আমরা লক্ষ্য করলাম, আগে ছিল কিনা বলতে পারবো না, পরের দিন লক্ষ্য করলাম যে তার র্যাশ আছে, এবং র্যাশটা কতদিনের মাথায় আসছে সে আসলে বলতে পারে না, র্যাশ আছে। তখন আমাদের ডায়াগনোসিসটা অনেক সহজ হয়ে গেল যে পেশেন্টের মেনিনগোকক্কাস হয়েছে। নেক্সট আমাদের প্রশ্ন আসলো যে মেনিনগোকক্কাস এই পেশেন্টের কেন হলো। দেখেন আমি আগে একটা ক্লু দিয়েছিলাম যে পেশেন্ট হচ্ছে থ্যালাসেমিক। তার মানে থ্যালাসেমিক পেশেন্ট, আমরা দেখলাম পেশেন্টের অ্যাবডোমিনাল একটা স্কার আছে, অর্থাৎ স্প্লেনেক্টমি করা। স্প্লেনেক্টমি যদি করা থাকে তাহলে কি হয়েছে, মেনিনগোকক্কাস, নিউমোকক্কাস, কক্কাস যেগুলো, ডিপ্লোকক্কাস যে ব্যাকটেরিয়া এগুলো তার স্প্লিনে ফিল্টার হইতে পারে না, যার ফলে স্প্লিন তো নাই, ফিল্টার তার করতে পারছে না, এই জন্য ওখান থেকে ইনফেকশন হয়ে গেছে। এই জন্য কিন্তু স্প্লিনেক্টমি করার পরে, স্প্লিনেক্টমি করার পরে আপনার কি করতে হয়, যে টিকা দিতে হয়, টিকা দিতে হয়, তাই না? টিকা দেওয়া লাগে। আচ্ছা, তো এটা একটা ওই পেশেন্টের হিস্ট্রিটা এরকম ছিল, আমাদের খুব আস্তে আস্তে মিলে যাচ্ছিল। এবং পেশেন্টের আমরা এরপরে কি করতে দিয়েছিলাম দেখেন, আমরা পেশেন্ট শকে চলে গিয়েছিল, আমরা শক ম্যানেজ করেছিলাম। শক ম্যানেজের সাথে সাথে আমাদের নেক্সট আমরা তার ডিআইসি হয়েছিল কিনা এটা আমরা হিস্ট্রি নিয়েছিলাম, ক্রিয়েটিনিনটা করতে দিয়েছিলাম। পেরিফেরাল গ্যাংগ্রিন আসলে ইমোবিলিটির জন্যই হয়, গ্যাংগ্রিন এবং আর্থ্রাইটিস। পেরিকার্ডাইটিস স্ক্রিন আমরা করি নাই, পেরিকার্ডাইটিস আমরা করি নাই। তো এটা হচ্ছে আপনার পেশেন্টে এইভাবেই আসবে, যে একটা মেনিনজাইটিসের পেশেন্ট আপনি কিভাবে করবেন, রিসাসিটেট এন্ড স্টেবিলাইজ পেশেন্ট করা বা ইনিশিয়াল টেস্ট, ব্লাড কালচার, এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হবে। ড্রজি অ্যান্ড ফোকাল সাইন যদি থাকে তাহলে সিটি করতে হবে, সিটি করে দেখতে হবে কোনো মাস লেশন, ঠিক আছে, হাইড্রোকেফালাস বা কোনো কন্ট্রাইন্ডিকেশন অফ লাম্বার টনসিল আছে কিনা। কেন এই ড্রজি অ্যান্ড ফোকাল সাইন দেখতেছি, কারণ পসিবল মাস লেশন, হাইড্রোকেফালাস, সেরেব্রাল ইডেমা দেখতেছি, কারণ এগুলোই তো এলপির কন্ট্রাইন্ডিকেশন। যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে ধুম করে এলপি করে ফেলবে, যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে সিটি করে তারপরে কম। নেক্সট হচ্ছে আপনার ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে আসলে ট্রিটমেন্টের বক্সটা একবার রিডিং দেন, খুব বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। জাস্ট এখানে হচ্ছে অক্সিসিলিন দেওয়া হয়, এটা একটু জানলেন। এবং অ্যাডজাংটিং থেরাপি হিসেবে ডেক্সামিথাসোন দেওয়া হয়, অ্যাডজাংটিং থেরাপি হিসেবে ডেক্সামিথাসোন দেওয়া হয়। এবং স্টেরয়েডের রোল কি বলতেছে, মেনিনজাইটিসের অ্যাডভার্স প্রগনোটিক ফ্যাক্টর, যেমন ওই হাইপোটেনসিভ শক, পেশেন্ট শক ডেভেলপ করছিল, মেনিনজো আমাদের পেশেন্ট আসলে প্রগনোসিসটা খারাপ ছিল, তবে আলহামদুলিল্লাহ এখনো ভালো ছিল, আমি জাস্ট যতটুকু জানি পড়া যায় না। র্যাপিডলি ডেভেলপিং গ্যাস, হেমোরেজিক ডায়াথাইসিস, দ্যাট ইজ ডিআইসি, মাল্টি সিস্টেম ফেলিওর, যে লিভার কিডনি ফেলিওর হয়, হার্ট ফেলিওর হয়, এন্ড এজ ওভার দ্যান 60 ইয়ার্স, সেটা হচ্ছে। নেক্সট আমি আজকে আপনাদের এখান থেকে বলতে চাই প্রিভেনশন অফ মেনিনগোকক্কাল ইনফেকশন। এই পেশেন্টটা যে আমরা দেখলাম শেখার জন্য খুব ভালো, আমাদের কিছু দায়িত্ব আছে এটা দেখার পরে। দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে প্রিভেনশন করতে হবে। আপনি জোর কাছে গেলেন, আপনি ডাক্তার মানুষ, দেখার পরে আপনার 2 days ওরাল রিফাম্পিসিন খাইতে হবে, হাতটা ধুইতে হবে, এবং 2 দিন ওরাল রিফাম্পিসিন খেতে হবে, যেটা আমরা কেউ করি না। অথবা সিস্টারের কাছে বলতে হবে একটা সিপ্রোফ্লক্সাসিন দেন, সাথে সাথে ধুম করে খেয়ে ফেলবেন। এটা হচ্ছে আপনার প্রিভেনশন, এটা হচ্ছে আপনার প্রিভেনশন। একটা পেশেন্ট মেনিনগোকক্কাস মেনিনজাইটিস র্যাশ দেখে খুব খুশি হয়ে গেলেন, নিজেই দেখা গেছে মেনিনজাইটিসের জীবাণু নিয়ে চলে যাচ্ছে। তো ওখানে যাবেন, জাস্ট দেখার পরে সিস্টারের কাছে ফেক্সিসল নিয়ে হাতটা ধুয়ে ফেলবেন, একটা সিপ্রোফ্লক্সাসিন নিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন। তারপরে ডিজিজ হওয়া না হওয়া সেটা আলাদা কথা।
we have to careful about this. আচ্ছা, টিবি মেনিনজাইটিস। টিবি মেনিনজাইটিস বাংলাদেশের জন্য খুবই কমন। প্যাথোফিজিওলজি একবার স্টাডি রাখবেন, একবার পড়বেন। এটা একটা স্টার প্যাথোফিজিওলজি। আচ্ছা, যে কাদের হচ্ছে কেমোথেরাপি লাগবে, হ্যাঁ কাদের লাগবে। টিবির হচ্ছে কি কি থাকে? হেডেক, ভমিটিং, লো গ্রেড ফিভার। টিবির ক্ষেত্রে পেশেন্টের লাগবে লো গ্রেড ফিভার। বিহেভিয়ারাল চেঞ্জেস, এটা আমি হাইলাইট করতে চাই। টিবির ক্ষেত্রে বিহেভিয়ারাল চেঞ্জেস দেখেন, টিউবারকুলাস মেনিনজাইটিসে মেনিনজাইটিজম মে বি অ্যাবসেন্ট। ঠিক আছে, এটা লং হিস্ট্রি থাকে, মেনিনজাইটিজম মে বি অ্যাবসেন্ট থাকতে পারে। ওকুলোমোটর পালসি, প্যাপিলোডেমা। প্যাপিলোডেমা ভেরি মাচ কমন, পাওয়া যায়। ফোকাল লস, ডিপ্রেশন অফ কনসাস লেভেল। টিবি মেনিনজাইটিসে বেশিরভাগ ক্ষেত্রেই ফিচার্স অফ মেনিনজাইটিজম নাও থাকতে পারে। ঠিক আছে, ফিচার্স অফ মেনিনজাইটিজম না থাকতে পারে, এই জন্য কেয়ারফুল থাকতে হবে। থাকলেও চিন্তা করতে হবে, না থাকলেও চিন্তা করতে হবে। আমার কথা হচ্ছে এটা, নাই দেখে আমি এখন থেকে বেরিয়ে আসলাম তাহলে ভুল হবে। ইনভেস্টিগেশন এলপি করবে, এলপির ফাইন্ডিংস অনেকবার বলছি। স্পাইডার ওয়েব পাওয়া যাবে, 5,000-এর বেশি সেল থাকবে, নিউট্রোফিলে থাকতে পারে। আচ্ছা, ফাঙ্গাল মেনিনজাইটিস কি বললাম? ফাঙ্গালের মধ্যে ক্রিপ্টোকক্কাস থাকতে পারে, মাইক্রোবায়োলজিক্যাল সেলুলোজিক্যাল টেস্ট করবে। আচ্ছা, এখানে মেনিনজাইটিস ইজ ডিউ টু নন ইনফেক্টিভ কজ, রিকারেন্ট কিছু কিছু হতে পারে, ম্যালিগন্যান্ট কিছু কিছু হতে পারে, আমি বললাম। প্যারেনকাইমাল ভাইরাল লেশন, প্যারেনকাইমাল ভাইরাল লেশনের কি কি আছে? অর্থাৎ ভাইরাল এনকেফালাইটিস। নেক্সট আসে হচ্ছে ভাইরাল, এগুলো আসলে আপনারা পারবেন দিয়ে পড়তে। দিব মোস্ট সিভিয়ার হচ্ছে হার্পিস সিম্পলেক্স। এছাড়া আরো কিছু নাম আছে, জাপানিজ এনকেফালাইটিস। এই পাশে এইচআইভি নিয়ে কিছু কথা বলা আছে, এইচআইভি করতে পারে। ফর এক্সাম্পল হার্পিস সিম্পলেক্স ইনফ্লুয়েন্সা একটা লোডে করে। ক্লিনিক্যাল ফিচার একটা স্টার। কখনো মনে রাখবেন, আচ্ছা মেনিনজাইটিস আর এনকেফালাইটিস। এনকেফালাইটিস যদি হয় তাহলে ব্রেনের কর্টেক্স ইনভলভ হয়। তো ফিভার, বিহেভিয়ার চেঞ্জ এন্ড মেনিনজাইটিস। ফিভার, বিহেভিয়ার চেঞ্জ এন্ড মেনিনজাইটিস। এখানে বিহেভিয়ারাল চেঞ্জটা অর্থাৎ উল্টাপাল্টা বিহেভ, অস্থিরতা বেশি করে, এদেরও কিন্তু ম্যানিজম থাকতে পারে। আচ্ছা, সিএসএফ ফাইন্ডিংটা দেখলাম। ব্রেন স্টেম ইনকেপাবিলিটি, এটা একটা স্টেপ। র্যাবিস একটা স্টেপ দিয়ে রাখেন। এগুলো আমরা ইনফেকশনসে পড়বো, এই জন্য আমি খুব বেশি এখানে হাইলাইট করছি না। র্যাবিসের ইনকিউবেশন পিরিয়ডটা এখান থেকে জেনে রাখলাম। 1 উইকের মধ্যে ইউজুয়ালি 100% পাবেন, 100% পাবেন। Initial features, 1 week of onset এ মারা যায়। pre-exposure prophylaxis, post-exposure prophylaxis, এগুলো অনেক কনফিউশন আছে, you will have to learn this. নেক্সট হচ্ছে পোলিওমাইলাইটিস। পোলিওমাইলাইটিস সম্পর্কে একটু জানি। পোলিওমাইলাইটিস কিন্তু পোলিও ভাইরাসের মাধ্যমে হয়। ওয়ান অফ থ্রি পোলিও ভাইরাস ইনফেকশন অফার তো নাজোফাইলাস। এবং এটা হচ্ছে আপনার পোলিওমাইলাইটিস কিন্তু আপনার অ্যান্টেরিয়র হর্নসেলকে ড্যামেজ করে, স্পেশালি লাম্বার সেগমেন্টে। তাহলে এই জায়গাটা আমার একটু কথা বলার ছিল যে পোলিওমাইলাইটিস অ্যান্টেরিয়র হর্নসেল ডিজিজ, যেটি সেটা লোয়ার মোটর নিউরনের সামনে প্রেজেন্ট করতেছে। ক্লিনিক্যাল ফিচার একটা স্টেপ, এদের ডেথ হবে কিসের মাধ্যমে? রেসপিরেটরি প্যারালাইসিসের মাধ্যমে। তাহলে একটা পেশেন্টের ইনফেকশন হবে, হ্যাঁ ইনফেকশন হলে পোলিওমাইলাইটিস ইনফেকশন হয়। সেখান থেকে তিনটা জিনিস হতে পারে। একটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক সেরোকনভার্সন, অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। দেখছেন, অ্যাসেপ্টিক মেনিনজাইটিস এই শব্দগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অথবা ফিব্রাইল ইলনেস। ঠিক আছে, সে অটোমেটিক্যালি সেরোকনভার্সন হয়ে থাকতে পারে, মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে, অথবা ফিব্রাইল ইলনেস থেকে মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে, অথবা মেনিনজাইটিস থেকে সে ভালো হয়ে যেতে পারে। তিন ভাবে পেশেন্টের থাকে। একটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক সেরোকনভার্সন, অটো তার ডিজিজটা হয়েছে, অটো তার সেরোকনভার্সন হচ্ছে ভালো হয়ে গেছে, দীর্ঘদিন পরে সে একটা দেখা যাচ্ছে একটা ডিফর্মিটি নিয়ে আসতেও পারে, নাও আসতে। দুই নম্বর হচ্ছে ওই বাড়ি তার অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে পেশেন্টের তীব্র জ্বর আসছে, জ্বর আসার পরে সেখান থেকে মেনিনজাইটিস হয়েছে, মেনিনজাইটিসে রিকভারি হয়ে যেতে পারে, অথবা জ্বর থেকেই রিকভারি হয়ে গেল।
ম্যানিনজাইটিস থেকেও রিকভারি হতে পারে, জ্বর থেকেও রিকভারি হতে পারে। যদি রিকভারি না হয় তাহলে এই সেলটা অ্যান্টেরিয়র হর্ন সেলের ইনফেকশন করে, তাহলে কি হবে এই লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস, অ্যান্টেরিয়র হর্ন সেল হচ্ছে লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস, ঠিক আছে। রেসপিরেটরি প্যারালাইসিসের মাধ্যমে ডেথ হয়ে যেতে পারে। রিকভারি যদি করে কমপ্লিট রিকভারি হতে পারে, অথবা রেসিডুয়াল ডিসএবিলিটি হতে পারে, রেসিডুয়াল একটা ডিফর্মিটি নিয়ে থাকতে পারে, ঠিক আছে। প্রোফাইল্যাক্সিস কি? ভ্যাকসিনেশন করতে হবে। হার্পিক জোস্টার বা শ্রিঙ্গলস চিকেন জোস্টার ইউজুয়ালি তার একটা চিকেন পক্সের হিস্ট্রি থাকবে, চিকেন পক্সের হিস্ট্রি থাকার জন্যই তার হচ্ছে এরকম হচ্ছে। এসএসপি সাবঅ্যাকুট প্যানকেফালাইটিস, প্রোগ্রেসিভ পিএমএল, প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি। হ্যাঁ, এটা একটু কিসের কমপ্লিকেশন এটা করে নিতে, এটা হচ্ছে কমপ্লিকেশন, যে রেয়ার কমপ্লিকেশন অফ লিম্ফোমা, লিউকোমা, কার্সিনোমাটোসিস, বাট মোস্ট ফ্রিকুয়েন্ট ফিচার অফ এইচআইভি পেশেন্ট। এই কথাটা মনে রাখবেন, যে রেয়ার কমপ্লিকেশন প্রথম এই লাইনটা বললেন। এটা হলে খুব খারাপ ডিজিজ, উইদিন 1 উইকস এর মধ্যে ডেথ হয়। আচ্ছা, সেরেব্রাল অ্যাবসেস, সেরেব্রাল অ্যাবসেস নেক্সট আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেরেব্রাল অ্যাবসেস। সেরেব্রাল অ্যাবসেস এই ইনফেকশন গুলো থেকে যদি লং টার্ম হয় সেটা সেরেব্রাল অ্যাবসেস হিসেবে আসতে পারে। সাইট কোথায়, যদি ফ্রন্টাল যদি হয় তাহলে সোর্স কোথায়, প্যারানেজাল সাইনোসাইটিস অথবা কি। আপনাকে একটা হিস্ট্রি দিয়ে দেওয়া হলো একটা পেশেন্টের আপনার সাইনোসাইটিস ডেভেলপ করছে বা টিতে পেইন আছে, সেখান থেকে সে হঠাৎ করে ফিভার, ফিভার, ঠিক আছে, সিজার থাকতে পারে, এরকম একটা ফিভার, হেডেক, ম্যানিনজাইটিস নিয়ে প্রেজেন্ট করছে। আসলে ইনফেকশন এর প্রেজেন্টেশনই হয়, ঠিক আছে। আপনি একটা সিটি করলেন, সিটিতে দেখলেন যে রিং এনহ্যান্স একটা লেশন, রিং এনহ্যান্স একটা লেশন, রিং এনহ্যান্স একটা লেশন, তাহলে ওয়ান অফ ইয়োর ডিডি ইজ সেরেব্রাল অ্যাবসেস। এছাড়া কি হতে পারে, সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস, টিউবারকুলাস ডিজিজ এন্ড এইচআইভি। এটা রিং এনহ্যান্স, এটা রিং এনহ্যান্স, রিং এনহ্যান্স একটা ডিজিজের তিনবার বললাম, ডিডি হলো তিনটা, টক্সোপ্লাজমোসিস, টিউবারকুলোসিস, এইচআইভি, সেরেব্রাল। মানে টক্সোপ্লাজমোসিস এইচআইভি পেশেন্টদেরই খুব বেশি কমন দেখা যায়, তাহলে টক্সোপ্লাজমোসিস, টিউবারকুলোসিস এন্ড সেরেব্রাল অ্যাবসেস মাথায় রেখে। আচ্ছা, আচ্ছা, প্যারানাজাল সাইনাস থাকতেছে, তাহলে তার লাইকলি অর্গানিজম কি, স্ট্রেপ্টোকক্কাল অথবা অ্যানারোস। টেম্পোরাল লোবে যদি হয় কোথা থেকে যায়, ইউজুয়ালি মিডল ইয়ার থেকে যায়। আপনার পেশেন্টের হিস্ট্রি দিল যে তার মিডল ইয়ার একটা ইনফেকশন ছিল, কানে ব্যথা ছিল, সেখান থেকে হঠাৎ করে তার ফিভার, হেডেক, ম্যানিনজাইটিস, ড্রাউজিনেস আসছে, মোস্ট লাইকলি অর্গানিজম ইন্টারব্যাকটেরি স্ট্রেপ্টোকক্কাল। সেরেবেলাম ধরছে, পেশেন্টের এরকম থাকার পরে সে এখন অ্যাবনর্মাল মুভমেন্ট করতেছে। একটা পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তারপরে তার অ্যাবসেস ডেভেলপ করছে, স্কিনে কে থাকে, স্টাফাইলোকক্কাল, স্ট্রেপ্টোকক্কাল। একটা পেশেন্টের মাল্টিপল অ্যাবসেস, মাল্টিপল, এটা ফ্রন্টাল, প্যারাটাল, সেরেব্রাল সব জায়গায়, তাহলে এটা বুঝতে হবে মেটাস্ট্যাসিস অর ক্রিপ্টোজেনিক, মেটাস্ট্যাসিস অর ক্রিপ্টোজেনিক। নেক্সট আমি হচ্ছে নিউরোসিফিলিস, এটা ট্রিপল স্টার একটা টপিক, এখান থেকে বারবার কোশ্চেন আসবে, ক্লিনিক্যাল ফিচার একটা স্টেপ। নিউরোসিফিলিস এখান থেকে একটু করে দিই। নিউরোসিফিলিস হচ্ছে আপনার তিন ধরনের হতে পারে, টাইপস এন্ড ইন্টারভাল অফ প্রাইমারি ইনফেকশন। প্রথমত সিফিলিস হয়, সেখান থেকে টার্সিয়ারি লেভেলে যে নিউরাল ইনভলভমেন্ট হয়। যদি ম্যানিঙ্গো ভাস্কুলার হয়, ম্যানিনজেসে ধরে, তাহলে পেশেন্টের প্যাথোলজি কি, এন্ডার্টাইটিস অথবা গুমার জন্য হয়, ম্যানেঞ্জাল গুমার জন্য হয়। পেশেন্ট আসলে স্ট্রোক, সিজার অথবা নার্ভ পালসি নিয়ে প্রেজেন্ট করে। জেনারেলাইজ প্যারালাইসিস অফ ইনসেন, এটা আরো পরে 5 থেকে 15 বছরের মধ্যে পরে আসে। এটা ইউজুয়ালি ডিমেনশিয়া বা ট্রিমর নিয়ে চলে আসে। আচ্ছা, বাইল্যাটারাল আপার মোটর সাইন থাকে, কারণ সেরেব্রাল কর্টেক্সের ডিজেনারেশন হয়। আরো পরে, সবচেয়ে পরে 15 থেকে 20 বছরের মধ্যে পেশেন্ট কি করে, ট্যাপস ডরসালিস নিয়ে আসে। এটা হচ্ছে আপনাদের পরীক্ষার কোশ্চেন। ওয়াস্টিং অফ ডরসাল কলাম, ডরসাল কলাম নষ্ট হলো, ডরসাল কলাম দিয়ে কি কি যায় জন্য, ওই যে ট্রাক্ট অফ গল এন্ড ট্রাক্ট অফ বালডার, জয়েন্ট পজিশন সেন্সিটিভ, তাহলে এগুলো নষ্ট হবে, জয়েন্ট পজিশন অপটিক অ্যাট্রফি হবে।
ডিজেনারেশন অফ সেন্সরি নার্ভ, যখন সেন্সরি অ্যাটাকশন হবে। অপটিক নার্ভের জন্য visual pain, abdominal cries, incontinence, tropic change, lightning pain খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এনি অফ দ্য অ্যাবভ যে কোনো একটা হলে তার সাথে কি থাকতে পারে, আর্জিনাল রবার্টসন পিপল, এআরপি থাকতে পারে, আর্জিনাল রবার্টসন পিপল। এটা ভীষণ পড়লে আমরা এই সম্পর্কে আলোচনা করব। টপিক নেক্সট হচ্ছে ডিজিজ বাই ব্যাকটেরিয়াল টক্সিন। ব্যাকটেরিয়াল টক্সিন, টিটেনাসটা একটু পড়তে হবে, এগুলো আমরা নিউরোলজিতে বেশি পড়বো, এখানে এর গুরুত্ব কম। নিউরোলজি বলতে ইনফেকশন ডিজিজ এগুলো পড়তে হবে, সবগুলো পড়তে হবে। টিটেনাস কিন্তু এন্টারহান্সলে ধরতে পারে। ক্লিনিক্যাল ফিচার একটা স্টার সার্ভিলেন্স অফ স্পেশাল botulism করতে হবে। botulism হচ্ছে থ্রি মেইন সিম্পটম আছে, ইনফ্যান্টাইল, ফুডবর্ন এন্ড উন্ড ইনফেকশনের মাধ্যমে হতে পারে। অ্যাবসেন্স অফ ফিভার, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, অ্যাবসেন্স অফ ফিভার, সিমেট্রিক্যাল নিউরোলজিক্যাল ডিফেক্ট, পেশেন্ট রিমেইনস রেসপন্সিভ, হার্ট রেট নর্মাল অথবা স্লো হতে পারে, নো সেন্সরি ডেফিসিট উইথ দ্য এক্সেপশন অফ ব্লাড প্রেশার, এখানে ব্লাড প্রেশার হয়, এটা একটু আমি হিসাব করতে যাচ্ছি। প্রিয়ন ডিজিজ, প্রিয়ন ডিজিজ কি আছে নাম জানলেই হবে, ফুড বিফল জ্যাকব ডিজিজ, জার্সমান স্টসলার সিনড্রোম, ফ্যামিলিয়ার ইনসোমনিয়া, ক্রু। ফুড বিফল জ্যাকব ডিজিজের ক্লিনিক্যাল ফিচার আচ্ছা, রেস ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার এন্ড মাস লেশন, এটা আমরা নেক্সট দিন পড়ার চেষ্টা করবো। যেহেতু সবাই তোমাকে আমি লোয়ার মেটন পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু সবাই থাকলে লোয়ার মেটনটা পড়ি মজা, ঠিক আছে, তো আমারও আগ্রহ দরকার আছে, রেসপন্স না পাইলে একটু আগ্রহটা কমে যায়। সবার পরীক্ষা, সবার জন্য শুভকামনা থাকলো। নেক্সট দিন আমরা আরো ডিটেলস করার চেষ্টা করবো। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।